আচ্ছা, তাহলে শাটারস্টক অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের PNG3 কিংবা পিকোয়েস্ট এর মতো শুরুতে আপনার ওই কি জানি বলতেছে ভোটার আইডি কার্ড এগুলোর কোনো ঝামেলা নেই। আমরা এমনি শুধু যদি অ্যাকাউন্ট খুলতে পারি, আপনার ইমেল থাকলেই বা ফোন নাম্বার থাকলেই আমরা অ্যাকাউন্ট খুলতে পারি। এই জন্য কাউকে বলা হয়নি। তো আমরা কার শাটারস্টক অ্যাকাউন্ট তৈরি করব? যে কারো আপনার ইমেল থাকলে হলো, যার ইন্টারনেট স্পিড ভালো আছে। আমার আছে। আচ্ছা, জিয়াউল হক ভাইয়ের ইন্টারনেট স্পিড ভালো আছে, তাহলে আমরা জিয়াউল হক ভাইয়ের শাটারস্টক অ্যাকাউন্ট তৈরি করব। তো প্রথমে চলেন দেখে আসি শাটারস্টক ফাইল কিভাবে ফাইলটা রেডি করতে হবে, এটা পরে আসবো। কি কি শর্ত মানতে হবে শাটারস্টক অ্যাকাউন্টের ক্ষেত্রে, কারণ পিএনজি বা এগুলোর ক্ষেত্রে ছিল। শাটারস্টকের জন্য আমি ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এগুলো বুকমার্ক করে রাখছি, যে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ সরাসরি তাদের ওয়েবসাইট থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই বাড়িতে তো আছেন, কিরকম খাওয়া দাওয়া করতেছেন? ভাই খাচ্ছি আর কি আগের মতো। ওকে। স্পেশাল মেনু কি ভাই? আচ্ছা ভাই, দেখি আমরা শেষের দিকে আলোচনা করি আর কি, ক্লাসের টপিকটা তখন একটু আর কি অন্যদিকে চলে যাবে, আমরা এটা নিয়ে শেষের দিকে একটা আলোচনা করবো, ঠিক আছে ইমন ভাই? আচ্ছা, আমরা আসি এখানে। এখানেই দেওয়া আছে আসলে কি কি বিষয়গুলো, এখানে সাবমিটের বিষয়গুলো ধরতে গেলে অন্যান্য মার্কেট প্লেসের মতো একই। এখানে আপনার পিএইচডি ফাইল এখন নিচ্ছে না, এটা লাস্টলি ওনাদের যে শাটারস্টক কন্ট্রিবিউটর সাপোর্ট এখানে বলা হচ্ছে যে উই অ্যাকসেপ্ট ইমেজ জেপিজি এন্ড টিএফটি ফরম্যাটস, বাট ওনারা লিখছে ডু নট কারেন্টলি অ্যাকসেপ্ট পিএইচডি ফাইল। তার মানে উই ডোন্ট কারেন্টলি অ্যাকসেপ্ট পিএইচডি ফাইল, তার মানে তারা পিএইচডি ফাইল নিচ্ছে না, অর্থাৎ ফটোশপে। আচ্ছা, আমরা কি আসি? আচ্ছা, আমি মনে করছি আরেকটা ক্লাস, এখানে আবার আউট হয়ে গেলাম কিভাবে, আমি হ্যাঁ, এই জন্য কথা বলে থামাই দিছিলাম। আগের ব্যাচের গুলো ওনাদের এগুলো ডিলিট করে দিই। এখানে তারা বর্তমানে পিএইচডি ফাইল নিচ্ছে না, এটা একটা। এবার আসি এখানকার বিষয়গুলো, তাদের কি কি গাইডলাইন তারা বলতেছে, আমরা কিভাবে কিভাবে আপলোড করব সেই বিষয়গুলো এখানে বলে দিচ্ছে, যে কিভাবে কিভাবে স্টেপ 1 যে আপলোড ইওর কন্টেন্ট, তারপরে যে যে বিষয়গুলো আপনার হচ্ছে মেটা ডাটা, অ্যাড ডেসক্রিপশন কিওয়ার্ড দিতে হবে, সাবমিট ইওর কন্টেন্ট, ওরা রিভিউ করবে, প্রসেস করবে, ওনাদের টিম রিভিউ করার পর আপনার ডিজাইনটা পাবলিশ করবে অন্যান্য মার্কেট প্লেসগুলোর মধ্যেই। এবার আসে ওনাদের রিকোয়ারমেন্ট, আপনি যখন এখানে ফাইল সাবমিট করবেন আপনাকে ফাইল ফরম্যাট মাস্ট বি ইপিএস হতে হবে, মাস্ট বি ইপিএস। আমরা ফাইল সেভ নিয়ে দেখছি, আমরা যখন ইলাস্ট্রেটরে এই ফাইলটি আমরা সেভ করতে যাচ্ছি, ফাইল, এখান থেকে সেভ, এখান থেকে আমরা যখন ডেস্কটপে সেভ দিলাম, বা এখান থেকে এআই ফাইল কিন্তু নিবে না তারা। এআই ফাইল হচ্ছে ইলাস্ট্রেটর, এআই তো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল নেয় না, এরা নিবে ইপিএস ফাইল, অর্থাৎ ইপিএস ফাইলটা হচ্ছে সার্বজনীন ফ্যাক্টর, যে কোনো সফটওয়্যারই সাপোর্ট করে, এমনটা আমি একটা ভিডিওর ক্ষেত্রে দেখছিলাম, তবে অন্য কোনো ভেক্টর সফটওয়্যারে ওপেন করে দেখিনি। তো এনারা বলছে এনারা যে ফাইল ফরম্যাট নিবে সেটা হচ্ছে ইপিএস ফাইল ফরম্যাট। তারপর হচ্ছে ফাইলটা আপনাকে 100 মেগাবাইটের নিচে হবে, আপনার নিচে হতে হবে, আপনি বিজনেস কার্ড বা যাই ডিজাইন করেন, ফ্লায়ার ব্রোশার যাই ডিজাইন করেন না কেন, আপনার ফাইলটা হতে হবে 100 মেগাবাইটের, সর্বোচ্চ 100 মেগাবাইট, আপ টু 100 মেগাবাইট। তারপরে আপনি যে ইমেজটা অর্থাৎ যে ফাইলটা দিবেন সেটা আপনাকে কমপক্ষে 4 মেগাপিক্সেল এবং সর্বোচ্চ 25 মেগাপিক্সেল পর্যন্ত হতে পারে। তাহলে 4 মেগাপিক্সেল কত আমরা কিভাবে বুঝবো? তাহলে এখানে গুগলে সার্চ করি 4 মেগাপিক্সেল, 4 মেগাপিক্সেল লিখে সার্চ করলাম। তো 4 মেগাপিক্সেল সার্চ যদি করি, কই এখানে প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। তাহলে 4 মেগাপিক্সেল হচ্ছে 2464 ইনটু 1632, এটাকে বলা হচ্ছে 4 মেগাপিক্সেল। তো সহজ একটা হিসাব দিয়ে দিই, আপনারা যখন এটার ক্ষেত্রে আর্টবোর্ড গুলো নিবেন শাটা স্ট্রোকে দেওয়ার জন্য, তখন আপনি 2000 ইনটু 2000 নিতে পারেন, কিংবা 2000 থেকে 8000 নেওয়া যেতে পারে, কিংবা 8000 ইনটু 2000 পিক্সেলে নেওয়া যেতে পারে। তাহলে এটা আপনার 25 মেগাপিক্সেলের নিচে থাকবে এবং 4 মেগাপিক্সেলের উপর হতে হবে। তাহলে ওই হিসাবে 2000 ইনটু 6000 নেওয়া যেতে পারে, 2000 ইনটু 8000 নেওয়া যেতে পারে, 2000 ইনটু 2000 নেওয়া যেতে পারে, 2000 ইনটু 3000 নেওয়া যেতে পারে, এবং ইলাস্ট্রেটরে সরাসরি নিয়েও দেখাচ্ছি। তাহলে ওনাদের শর্ত অনুযায়ী আপনার ফাইলটা সর্বোচ্চ 100 মেগাবাইট হতে পারে, এবং যে ফাইলটা আপনি সাবমিট করবেন, আমরা যে ইপিএস ফাইলটা সাবমিট করব
সেটার রেজুলেশনের দিক থেকে 4 মেগাপিক্সেলের উপরে হতে হবে এবং 25 মেগাপিক্সেলের নিচে হতে হবে। তারপরে আরো আসি কন্টেন্টের দিক থেকে। আচ্ছা, স্টেপ কন্টেন্ট গাইডলাইন সাবমিশন। এখান থেকে আমরা সাবমিশনের ক্ষেত্রে যদি আরো ডিটেলসে যাই, এখানে আসলে অন্যান্য মার্কেট প্লেস গুলোরই মতোই বলা হয়ে থাকে। সাবমিশন গাইডলাইনের ক্ষেত্রে যদি আমরা আসি, যে যে বিষয়গুলো অন্যান্য মার্কেট প্লেস পিএনজিটির ক্ষেত্রে যেমনটা দেখছিলাম, আপনি কারো কাছ থেকে কপি করতে পারবেন না, এই বিষয়গুলো আসলে এখানে ওরা নিয়ে আসে ইমেজের ক্ষেত্রে, বা এটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে আসছে। আর সাবমিশন এটার ক্ষেত্রে কি আছে, সাবমিশন ফর ইমেজ। আসলে এদিকে আমি সরাসরি যদি আসি, ওকে, লাইনগুলোর ক্ষেত্রে আচ্ছা, যেমন বলছে আপনি যদি শাটারস্টক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই আপনাকে 18 বছরের উপরে হতে হবে, এটা এই দিক থেকে। তারপরে আপনার গুরুত্বপূর্ণ বিষয় এখানে, আমরা যেমন লিখতাম যে কোনো একটা ফোন নাম্বার, ইমেল, জিমেল আপনি সরাসরি কোনো কোম্পানিকে প্রমোট করতে পারবেন না। অন্যান্য মার্কেট প্লেসের তুলনায় আপনি যদি পিএনজিটিতে ভুলে কোথাও জিমেল দিয়ে দিচ্ছেন, অনেক সময় অ্যাপ্রুভ করে নিয়ে নেয়। কিন্তু আপনি যদি ভুলে এখানে জিমেল লিখেন ভুলেও, আমার জানা মতে এটা আপনার অ্যাপ্রুভ করবে না। তারা এই বিষয়গুলো খুব দক্ষতার সাথে দেখে। আপনি কাউকে হাইলাইট করতে পারবেন না, আপনি কোনো কোম্পানিকে সরাসরি হাইলাইট করতে পারবেন না। যেমন এখানে বলেছে, যেমন আপনি ইন্টারনেট প্রসেসিং শেয়ার করতে পারবেন না। তারপর আরো আসি ওই লাইনটার ক্ষেত্রে, দেখি আপনাকে অ্যাকাউন্ট করার জন্য 18 বছরের উপরে হতে হবে। সরাসরি রিজেকশন গুলোর আচ্ছা, এখান থেকে ইউ মাস্ট ওন কনসেপ্ট, অর্থাৎ আপনাকে নিজস্ব কনসেপ্ট হতে হবে। যেমন এখান থেকে সরাসরি আছে আপনাকে নিজস্ব কনসেপ্ট হতে হবে। তারপর হচ্ছে পাবলিক ডোমেইন কন্টেন্টস সাবমিট আন্ডার এনি সার্কেলস্টেন্স, অর্থাৎ আপনি কোনো পাবলিক ডোমেইন বা এগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে যাবে না। আরো বিষয় তো আসি, আর্টওয়ার্কের ক্ষেত্রে কপিরাইট ম্যাটেরিয়ালস। তারপরে আরো কোনটার ক্ষেত্রে আসবো, মোটামুটি প্রত্যেকটা আমরা আগের যে মার্কেট প্লেস গুলো করছিলাম সবগুলোই একই রকম। তবে স্পেশাল ভাবে আমরা এখানে যে কয়েকটা দেখলাম সেটাই, এই স্পেশাল ভাবে এখানে সেটাই। এবং এটার সাথে আপনার দুটা জিনিস গুরুত্বপূর্ণ, আর্ট বোর্ডের বাইরে কোনো কিছুই থাকা যাবে না। আর্ট বোর্ডের বাইরে কোনো কিছু থাকা যাবে না। আর্ট বোর্ড বলতে আমি বোঝাচ্ছি এটা, আমাদের আর্ট বোর্ড কোনটা, পিছনে এটা হচ্ছে আমাদের আর্ট বোর্ড। এই আর্ট বোর্ডের বাইরে কিন্তু আছে আমাদের এই এলিমেন্ট আছে বা এই এলিমেন্ট আছে। এই এলিমেন্টটা আপনি কোনোভাবে আর্ট বোর্ডের বাইরে রাখতে পারবেন না, মাস্ট বি ভিতরে। এইভাবে যদি একটু বাইরে হয়ে যায় সেটাও কিন্তু তারা রিজেক্ট করে। তারপরে দ্বিতীয়ত, এখানে যা কিছু থাকবে সবকিছু আপনার ভেক্টর থাকবে, যা কিছু থাকবে সবকিছু ভেক্টর। আপনি যদি একটা শ্যাডো ক্রিয়েট করেন সেটাও আপনাকে ভেক্টর হিসেবে করতে হবে। যা কিছু করবেন সবগুলোই আপনাকে ভেক্টর আকারেই তৈরি করতে হবে, যা কিছু। কোনো ইমেজ আপনি অ্যাড করতে পারবেন না। আর এই যে ইপিএস ফরম্যাট যে আবার সেভ করব, সেটার ক্ষেত্রে তারা আরেকটা আর্টিকেল লিখছেন যে আপনি ইপিএস ফরম্যাট আপনাকে সেভ করতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর 8 অথবা 10 ফরম্যাটে। অ্যাডোবি ইলাস্ট্রেটর 8 অথবা 10 ফরম্যাটে আপনাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ যেমন আমি এখানে ফাইল, সেভ, এখান থেকে আমি ইপিএস ডেস্কটপে রাখি, সেভ। এবার দেখেন অনেকগুলো আছে, অ্যাডোবি সি6, CS6, CS5, CS4, CS3। আপনি যদি CS6 ও দেন তাও আপনার ফাইলটা তারা রিজেক্ট করবে। এখানে বলছে আপনি 8 থেকে 10 এর মধ্যে যে কোনো একটা দিতে হবে, সেক্ষেত্রে আমরা 10 দিতে পারি, তারপর আপনাকে সেভ করতে হবে। এটা হচ্ছে আরেকটা শর্ত। এই হচ্ছে শাটার স্টিকের শর্ত। এবার ফাইল রেডি আমরা কিভাবে করতে, ভাই হ্যাঁ ভাই এখানে এগুলা সব ভার্সনের ক্ষেত্রে কি অপশন গুলা থাকবে? হ্যাঁ, সব ভার্সনের ক্ষেত্রে অপশন থাকবে। আপনি যদি CS6 17, 15 ব্যবহার করেন সেক্ষেত্রে পরে সব ভার্সনগুলো থাকবে। তাহলে এই মার্কেট প্লেসের জন্য তো আপনারা একটা প্রশ্ন কি, হ্যাঁ প্লিজ। আমরা যেমন আপডেট ভার্সন গুলাতে যে সফটওয়্যার আমরা বা যে ডিজাইন গুলো করি, এটা কি ওই লোয়ার ভার্সন সাপোর্ট করে? অনেক সময় দেখলাম যে ওই 7 এ বা 6 এ 8 হয় না, বা মানে আচ্ছা, হ্যাঁ, 11 এ হয় না। এটা আচ্ছা, অনেকগুলো বলে ফাইল মিসিং বা অনেকগুলো মিসিং টিসিং বলে অনেক অনেক ক্ষেত্রে। আচ্ছা, সফটওয়্যার না, আমরা অনেক ক্ষেত্রে আমি দেখলাম যে এরকম আচ্ছা, আমি করে। বুঝতে পারছি। আসলে আপডেট যেটা ভার্সন, ধরেন আমার কাছে 2021 ভার্সন আছে, 21 এর পরে যত ভার্সন আছে সব ফাইলগুলো আমার ভার্সন সাপোর্ট করবে। 21 এর পরে যত ভার্সন আছে সবগুলো আমার এখানে সাপোর্ট করবে। কিন্তু আমি একটা 21 ভার্সনের ফাইল ক্রিয়েট করছি, আর আপনি একটা 2007 সালের ভার্সন ক্রিয়েট করছেন, তাহলে আমার ফাইলটা আপনার ওখানে সবকিছু সাপোর্ট করবে না, এটা স্বাভাবিক। ঠিক সিমিলার, এখান থেকে যদি আমরা এই যে সেভ,
ইপিএস সেভ। এখন এখানে ভার্সন চলে আসতেছে। আমি যদি যেমন ইলাস্ট্রেটর 8 10 এগুলো হচ্ছে 2001 সালের বা 2 সালের ভার্সন, ঠিক এবার যদি দেই তাহলে এটা ওই 2001 সালের 2 সালের ভার্সনও সাপোর্ট করবে, 2021 সালের ভার্সনও সাপোর্ট করবে। কিন্তু আমি সরাসরি যদি সিসি দিয়ে সেভ করতাম তাহলে শুধু আমার এই ভার্সনটাতে এটা সাপোর্ট করতো, ওই যে 2001 সালের ভার্সনে কিন্তু সাপোর্ট করতো না। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এটা দেয়া আছে। তাহলে ইনারা যেটা বলছে আমরা যখন ফাইল সেভ করব আমরা যেন 10 ভার্সনের মধ্যে 8 থেকে 10 এর মধ্যে দিই সেভ। এখান থেকে এই যে 3 এগুলা আবার দিতে বলেনি, 8 9 10 এগুলার মধ্যে দিতে বলছে। সেক্ষেত্রে আমি যে আমার 3টা ফাইল অ্যাপ্রুভ করাইছে এখানে ফাইল অ্যাপ্রুভের জন্য বা শর্তগুলো মেনে নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমি ইপিএস 10 দিয়ে সেভ করছিলাম। এখানে ইপিএস 10 3টা ফাইল অ্যাপ্রুভ করানো হয়েছে। আই থিঙ্ক অপু ভাই আপনি বুঝতে পারছেন। সেক্ষেত্রে অন্যের পূর্বের ভার্সন সেভ করার জন্য আপনি এখান থেকে নিচ থেকে ভার্সনটা কমিয়ে নিয়ে যেতে পারেন। তো আমরা এখন ওকে, আচ্ছা আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলি, তারপর আমরা একটা বিজনেস কার্ড ফুললি এই মার্কেট প্লেসের জন্য যেভাবে রেডি করা যেতে পারে এবং সাবমিট পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি। তো ভাই আপনি স্ক্রিন শেয়ার করে ফেলেন। আচ্ছা আরেকটা জিনিস, আমি একটা রেফারেল লিংক দিয়ে দিচ্ছি। আমরা সবাই সম্ভবত যে গ্রুপটা দেওয়া আছে ওই গ্রুপে আছি। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে রেফারেল লিংক। এই রেফারেল ক্ষেত্রে যারা যারা আমার এখান থেকে আমার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে চলে যায়, যারা যারা আমার এখান থেকে অ্যাকাউন্ট খুলবে তাদের অ্যাকাউন্টগুলো আমি দেখতে পাবো। দ্বিতীয়ত আপনার রেফারেল যদি দেওয়া হয় আপনার ডাউনলোড হলে আমি কিছু রেভিনিউ পাবো, তাই বলে এটা না যে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে দেওয়া হবে। আপনি যদি সরাসরি অ্যাকাউন্ট খুলেন আপনি যদি 10 সেন্ট পান, আমার রেফারেল নিলেও আপনি 10 সেন্ট পাবেন, একই রকম। যে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে দেওয়া হবে এমনটা না। যাদের মন চাইবে আমার এখান থেকে রেফারেল নিয়ে খুলতে পারেন। এখান থেকে মাই রেফারেলস। তো ভাই সেটার জন্য আপনাকে কোনো ধরনের বোনাস দেওয়া হবে না? হ্যাঁ ভাই বোনাস দেওয়া হবে তো, আপনার ফাইলগুলো যদি ডাউনলোড করা হয় সেই ক্ষেত্রে বোনাস পাবো আমি। ডাউনলোড কেমন? ডাউনলোড ভাই ডিজাইন কোয়ালিটি ভালো হলে প্রচুর ভাই ডেস্টিনির লাগা। আচ্ছা ডিজাইন কোয়ালিটি ভালো হলে ডাউনলোড মোটামুটি ভালো হয়। প্রথম কথা হচ্ছে এটা। আমার জানার মতে কয়েকজন আছে যাদের শাটা স্টকে প্রায় 600-এর মতো ফাইল অ্যাপ্রুভ করা আছে, পার মান্থ 4000 টাকা কি 6000 টাকার মতো আসে। সেক্ষেত্রে এক দুইটা ফাইল দিয়ে আসলে স্টক মার্কেট প্লেসে হয় না। এক্ষেত্রে আপনাকে টানা 1 বছর কিংবা 2 বছর টানা পরিশ্রম করলেন, সেই হিসাবে আপনি পার মান্থ একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারেন। বাংলাদেশের আছে রেদন মাল্লা নামে একজন, ওনার হচ্ছে প্রায় আমার জানার মতে 5000-এরও বেশি ফাইল অ্যাপ্রুভ করানো আছে। আর ডাউনলোড ভাই ডিজাইন যদি ভালো হয়, কালার ভেরিয়েশন ভালো করে থাকেন, তাহলে ডাউনলোড ভাই যথেষ্ট ভালো হয়। তাছাড়া ডিজাইন যদি ততটা ভালো না হয় সেক্ষেত্রে ডাউনলোড তুলনামূলক কম। 7 সাউন্ড শেষেরটা বুঝতে পারেনি আপনার কি তুলনামূলক সাউন্ড কোয়ালিটিটা। আচ্ছা পেমেন্ট সিস্টেমটা কি রকম? পেমেন্ট সিস্টেম আপনি পেওনারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন, অর্থাৎ সেই হিসাবে বাংলাদেশে 100% পেমেন্ট সাপোর্টেড। আর প্রাইজিং এর বিষয়টা, আচ্ছা হ্যাঁ, আচ্ছা লিমিটেশনের ক্ষেত্রে পেমেন্ট লিমিটেশনটা হচ্ছে এরকম। এখানে যারা প্রিমিয়াম মেম্বার সাবস্ক্রিপশন কিনছে এটা নির্ভর করে তাদের উপর, এটা ফ্রি পিকেও একই রকম। ধরেন আমি ব্ল্যাক ফ্রাইডে অফারে $30 ওনাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনছি, লাস্ট আপডেট এমনটা ছিল। আর ঠিক আরেকজন অফার ছাড়াই উনি $70 দিয়ে ইনাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনছেন। যিনি $30 আপনার ফাইলটা যদি উনি ডাউনলোড করে ওখান থেকে তুলনামূলক আপনি কম টাকা পাবেন। সাধারণত লাস্টে হবে এক একটা ফাইলের জন্য কাউকে দেওয়া হচ্ছে 10 সেন্ট, কাউকে দেওয়া হয়েছে আপনার 75 সেন্ট, কাউকে দেওয়া হয়েছে 50 সেন্ট। এটা নির্ভর করে যিনি ফাইলটা ডাউনলোড করতেছেন তার উপর, উনি কত দামে ফাইল সাবস্ক্রিপশনটা কিনছেন সেই হিসাবে। আর যেমন পিক বেস্টের ক্ষেত্রে একটা অপশন ছিল যে আপনার প্রথম 10টা ফাইল অ্যাপ্রুভ হতে হবে, না হলে অ্যাকাউন্ট ব্লক করে দিবে। এই অপশনটা এই মার্কেট প্লেসের ক্ষেত্রে নাই। আর এরা ফাইল রিভিউর জন্য ততটা সময় নেয় না, 1 থেকে 2 ঘন্টার মধ্যে ফাইলটা অ্যাপ্রুভ হলে ওটা আপনার পাস করে দিয়ে দেয়। সেক্ষেত্রে একটা ফাইলের জন্য ইনারা ইনস্ট্যান্ট পেমেন্ট দিয়ে দেয়, এক একটার জন্য এক এক রকম। কোনো কোনো ফাইলের ক্ষেত্রে 75 সেন্ট পর্যন্ত পাওয়া যায়, অর্থাৎ একটা ডাউনলোডে 60 থেকে 70 টাকাও পর্যন্ত পাওয়া যায়। আচ্ছা সাধারণত আমরা যদি ফাইবার কিংবা আপওয়ার্কে কোনো ক্লায়েন্টের ডিজাইন করে দিই, সাধারণত এই ডিজাইনটা আপনি এখানে রাখতে পারবেন না নিয়ম অনুযায়ী, কেননা
ক্লায়েন্ট আপনার ওই ডিজাইনটা অলরেডি কিনে ফেলছেন, সেই শর্ত অনুযায়ী আপনি ওই ডিজাইনটা রাখতে পারেন না। তবে আপনার পিএনজি অর্থাৎ পিএনজি ট্রিতে না, পিক বেসটা আপনার যে ডিজাইনটা অ্যাপ্রুভ হয়েছে, অর্থাৎ হতে পারে আপনার এটা পিএসডি ফরম্যাট, সেই ফরম্যাটটাকে আপনি কনভার্ট করে যদি ইলাস্ট্রেটরে তৈরি করেন, সেই ফরম্যাটটা আবার আপনি এখানে সাবমিট করতে পারবেন। একই ডিজাইন আপনি এখানেও সাবমিট করতে পারবেন। যাদের যাদের ফাইলগুলো পিএনজি ট্রিতে ফ্লায়ারগুলো এগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে, ফ্লায়ার তৈরিটাও প্রয়োজনে দেখাই দিব, সেই ফাইলগুলো আমরা এখানে দিতে পারি। হ্যাঁ আসলে দেখেন আমি যে প্রথম থেকে বানাতে হবে স্যার। আচ্ছা আচ্ছা, প্রথম থেকে বানাতে হবে না ভাই, ঠিক আছে আমি দেখাই দিব। প্রথম থেকে অত কষ্ট করতে হবে না, ফটোশপে যেগুলো বানাইছেন না, ফটোশপে যদি করেন অত লাগবে না, খুব সহজে কনভার্ট করে নেওয়া যায়। আরেকটা বিষয় হচ্ছে কি, আসলে এতগুলো মার্কেট প্লেসে যে আমি যে কাজ করি, আমিও কিন্তু এমন এতগুলো মার্কেট প্লেসে কাজ করি না। আপনাদের এতগুলো মার্কেট প্লেসে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনার যে মার্কেট প্লেসটা ভালো লাগে সেই মার্কেট প্লেসে নিতে পারেন। যেমন সাথে থেকে বাংলাদেশেরই বললাম, একজনকার চিনা আছে রেদন মাওলা ভাই, ওনার 5,000-এর মতো আমার জানা মতো ওনার ফাইল অ্যাপ্রুভ আছে। 5,000 বিশাল একটা ফাইল, কিন্তু উনি সম্ভবত গ্রুপ নিয়ে কাজ করেন, সেই হিসাবে সারা স্টোর থেকে ওনার পার মান্থ ভালো একটা রেভিনিউ জেনারেট হয়। যেমন আমার দিক থেকে আমি ফাইবারে কাজ করতেছি, তারপরে দিক থেকে সামাদ ভাই থেকে উনি আপওয়ার্কে যথেষ্ট একটা ভালো একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলছেন। এদিক থেকে আপনাদের যার যেটা ভালো থাকে, ভালো লাগে, সেই প্রোফাইলটা আপনি সিলেক্ট করে নিতে পারেন, কিংবা ওভারঅল সব মার্কেট প্লেসও কাজ করতে পারেন। তবে যারা স্ট্রোক মার্কেট প্লেস নিয়ে কাজ করে থাকে, যারা যেমন পিক বেস্ট, পিএনজি ট্রি, ইনারা অবশ্য ফাইবার আপওয়ার্কে ততটা কাজ করে না, ইনারা শুধু এই মার্কেট প্লেস গুলোতেই কাজ করে। আরেকটা জিনিস, আপনি পিক বেস্টের ডিজাইন এখানে দিতে পারবেন, শাটা অর্থাৎ শাটা স্ট্রোকে দিতে পারবেন, অ্যাডোবি স্ট্রোকে দিতে পারবেন, লাভ পিকে দিতে পারবেন, ফ্রি পিকে দিতে পারবেন। তবে পিএনজি ট্রিটা দিতে পারবেন না। পিএনজি ট্রি গত মার্চ মাসের ওনাদের আপডেট অনুযায়ী, আগে পিএনজি ট্রির ডিজাইনটাও অন্য মার্কেট প্লেস দেওয়া যেত, ওনারা লাস্ট আপডেট করছে যে আপনি যে ডিজাইনটা পিএনজি ট্রিতে দিবেন সেই ডিজাইনটা অন্য মার্কেট প্লেসে দিতে পারবেন না। না হলে একটা ডিজাইন আরেকটা মার্কেট প্লেসে দেওয়া যেত, সেক্ষেত্রে আপনার যে মার্কেট প্লেস থেকে ডাউনলোড হোক একই ডিজাইন, তাও আপনার একটা রিভিউ ভালো আসতেছে, এমনটা করা যেত। সেক্ষেত্রে পিএনজি ট্রি বাদ দিয়ে পরে আমরা অ্যাডোবি স্টকে যাব, তারপরে হচ্ছে শেষের দিকে যদি আমরা খুব ভালো কোয়ালিটি ডিজাইন করতে পারি, সেক্ষেত্রে ফ্রি বা গ্রাফিক রিভারের গুলো আবার দিতে পারবেন না। এই মার্কেট প্লেস গুলোকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা এক্সক্লুসিভ মার্কেট প্লেস আর একটা নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস। এক্সক্লুসিভ মার্কেট প্লেসের অন্তর্ভুক্ত হচ্ছে পিএনজি ট্রি, তারপর হচ্ছে অ্যানভাটো যেখান থেকে আমরা ডিজাইন কপি করছি, গ্রাফিক রিভার, এগুলো হচ্ছে এক্সক্লুসিভ মার্কেট প্লেস। আর নন এক্সক্লুসিভ এর অন্তর্ভুক্ত হচ্ছে পিক বেস্ট, শাটার স্ট্রোক, অ্যাডোবি স্ট্রোক, ফ্রি পিক। আর এই মার্কেট লাভ পিক, এই মার্কেট প্লেসের ডিজাইনগুলো একে অপরে একটার সঙ্গে আরেকটা শেয়ার করা যেতে পারে। আর র্যাপলার আইডি কপি করলাম, গ্রুপে দিচ্ছি। না গ্রাফিক রিভারে, না গ্রাফিক রিভারে আপনি যে ডিজাইনটা দিবেন ওটা অন্য কোনো মার্কেট প্লেস আপনি দিতে পারবেন না, শুধুমাত্র এটা গ্রাফিক রিভারই থাকতে হবে। পিএনজি ট্রিতে যেটা দিবেন শুধুমাত্র এটা পিএনজি ট্রিতেই থাকবে। ভাই ওনাদের ক্ষেত্রে এসব কত টাকা হলে পেমেন্ট দেওয়া যায়? আচ্ছা কত ডলার হলে? আমার জানা মতে লাস্টলি $100 আপনি উইথড্র দিতে পারবেন, যেটা হচ্ছে পেওনারে। আর পেপালও নিতে পারবেন, যেহেতু বাংলাদেশে পেপাল এখনো নেই। ওকে ঠিক আছে, যার যার ইচ্ছা হবে আমার রেফারেন্স নিতে পারেন। আর এদিক থেকে চাইলে আপনি সরাসরি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। হ্যাঁ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। জিয়া ভাই, জিয়াউল হক ভাই। ভাই আর যাই বললেন, এই সরকার আমাদের দিয়া বললেন না ভাই। ও আচ্ছা, ঠিক আছে বুঝতে পারছি। ওকে ঠিক আছে, আনমিউট করে নিয়ে নেন। জি ভাই। আপনি রেফারেল লিংকেও যেতে পারেন, কিংবা সরাসরি শাটা স্টক থেকে রেজিস্ট্রেশনে যেতে পারেন। রেফারেল লিংক গেল কই ভাই? ওই যে 7 বা লাস্ট যে ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়েছে আমরা, ওটাতে দেয়া আছে। আচ্ছা চার্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি। ভাই আছে তো, দেখেন আপনার নোটিফিকেশনে। চার্ট বক্সে দিয়ে দিচ্ছি ভাই।
পিক্সেল ফটোস ক্লিপস। যে ভাই গেট, এটার মধ্যে কোন ধরনের ছবিগুলো বিক্রি করা যায়? আপনি যে কোনো ধরনের ছবি বিক্রি করবেন। এই যে পিছন দিকে দাঁড়ায় আছে এই ধরনের ছবিগুলো বিক্রি করবেন, নেচার জাতীয়। 4 মেগাপিক্সেলের উপর কোয়ালিটি ভালো হলেই, লাইটিং বা এগুলো সবকিছু ঠিকঠাক থাকলে নিয়ে নেয়। আমাদের এই অ্যাকাউন্ট দিয়েও আমরা ছবি দিতে পারবো, ভেক্টরও দিতে পারবো, যে অ্যাকাউন্টটা তৈরি করতেছে। যে গেট স্টার্টেড ওখানে ক্লিক করেন। ভাই আমাদের যে মোবাইলগুলো এগুলো তো মনে হয় ভাই সম্ভবত 4 মেগাপিক্সেল ছবিগুলো উঠায় না, ওনার, কম রেজলিউশন না ছবি। ভাই, যেমন আমারটা স্যামসাং 13 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেলে ওঠায়। আর যেমন রেডমি, শাওমি এদের ক্ষেত্রে 48 মেগাপিক্সেল, 64 মেগাপিক্সেল নিয়ে আসছে। ঠিক তেমনটা ওঠা নেয় ভাই, মোবাইল ফটোগ্রাফিও নেয়। ভাই ভাই, আপনি তো বলেন 2000 কত মেগাপিক্সেল, কিন্তু আমাদের মোবাইলে তো দেখা যায় সর্বোচ্চ আপনার 1024 পর্যন্ত দেখায়। আচ্ছা, আপনার এটা কি ফোন? বা স্যামসং হলে রেজুলেশন অনেক বেশি থাকে, সেক্ষেত্রে কম আসে। স্যামসংয়ের মিনিমাম ফোনগুলো তো ভাই এখন অ্যান্ড্রয়েড গুলোতে 13 মেগাপিক্সেল দেওয়া হচ্ছে। এখানে ভাই আপনার ফুল নেম, ভোটার আইডি কার্ড আমার তো অনুযায়ী দিয়ে দেন। রেডমি ক্যামেরা তো ভাই ঠিক আছে 13 মেগাপিক্সেল, কিন্তু ভাই আপনি যে বললেন যে পিকচার কোয়ালিটি ভাই না ভাই, আপনি আবার প্রপার্টিসে চেক করে দেখেন। হ্যাঁ, বুঝতে পারছি ভাই, 13 মেগাপিক্সেল হলে রেজুলেশন 2000-এর অনেক বেশি আসবে। 5 মেগাপিক্সেল হলেই প্রায় 4000-এর কাছাকাছি চলে যায়। আর হ্যাঁ, ক্যামেরা সেটিংস থেকে, তবে আপনাকে পিক্সেলটা হাই কোয়ালিটি রাখতে হবে। আচ্ছা, পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, কমপক্ষে 8টা। সবকিছু এগ্রি দিয়ে নেক্সটে ক্লিক করতে পারেন। ভাই আমার কিন্তু আরো আগে একটা অ্যাকাউন্ট ওপেন করা আছে, মানে আমি কি অ্যাকাউন্টটা আচ্ছা, রেখে হ্যাঁ, অ্যাকাউন্ট এটাই ব্যবহার করতে করতে পারবো? পারেন। ভাই আপনার ইমেলে একটা চলে এসেছে, আগের অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। ভাই আগের অ্যাকাউন্টের জিমেইল পাসওয়ার্ড কিছু মনে নাই ভাই, এটা তো রিকভারি দিব কিভাবে? এই ফরগেট করে তাছাড়া নিয়ে আসবেন, মোবাইল লগইনের ওখানে ফরগেট দিয়ে নিয়ে আসবেন। এই যে দুটো অ্যাকাউন্ট কি ভাই একটা নেটওয়ার্কে সামান্য যাবে কিনা, না সাইবার তো ব্লক করে দেবে? দুটো অ্যাকাউন্ট একসঙ্গে না চালানোটাই পারফেক্ট। জি ভাই, প্লিজ ক্লিয়ার দিয়ে দেন, না চালানোটাই বেশি পারফেক্ট। ওকে, নেক্সট। কন্ট্রিবিউটরের জন্য এর কিন্তু লিংক আলাদা, আর আপনি যখন সরাসরি ফাইল কিনবেন তখন কিন্তু আবার লিংক আলাদা থাকে। ঠিক আছে, এখানে ফর্মটা পূরণ করে ফেলেন, অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী। তবে ভোটার আইডি কার্ড সাবমিট করার প্রয়োজন নেই। আগের লিংকটা কেটে দিতে পারেন। এটা কি ভেরিফাই হয়নি? রং ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। আচ্ছা, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়নি এমনটা দেখাচ্ছে। ওই ফর্মটা আসার পরে কি এটা অটোমেটিক এই পেজটা চলে আসছে? না, এটা তো আপনার ইমেল থেকে ইয়ে করা, এটা দিয়ে আচ্ছা, আবার ক্লিক করেন দেখি। ভেরিফিকেশন লিংকে আবার সেন্ড করেন আপনি আচ্ছা, এই যে এক্সপায়ার হয়ে গেছে এই জন্য। আচ্ছা, সেন্ড দেন। ট্রাফিক লাইট। আচ্ছা, আপনার অ্যাকাউন্টটা অলরেডি ডিসেবল দেখাচ্ছে। দিস অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল। কেন ভাই? এখানে কোনো রিজনই বা সরাসরি এদিক থেকে বলতে পারতেন না। সমস্যা নেই ভাই, আপনি তো আপনার মেইন ইনফরমেশন গুলো সাবমিট করেননি, এক্ষেত্রে সমস্যা নেই। এটা হতে পারে ভাই, আইপির জন্য হতে পারে, বা এদিক থেকে কোনো রিজন বলতে এভাবে সরাসরি অ্যাকাউন্ট ডিসেবল করে না, কিন্তু দিস অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল দেখাচ্ছে। সেক্ষেত্রে সমস্যা নেই, আপনার আইডি কার্ড বা এগুলোর ক্ষেত্রে আমরা তো কোনো ইনফরমেশন সাবমিট করিনি। বা এখানে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সাবমিটটা শুরুতে, ওইটা শুরুতে লাগে না, টাকা উইথড্রর সময় লাগে। এখন কি করতে হবে ভাই? উম,
আচ্ছা, এছাড়া এদিকে কেউ কি অ্যাকাউন্ট তৈরি করবেন, না আমরা কালকে অ্যাকাউন্ট তৈরি করবো, যেহেতু হয়তো প্রবলেম করতেছে? নতুন করে একটা অ্যাকাউন্ট করে নিন ভাই। আমি হচ্ছে করছি, ওটা হচ্ছে সাবমিট হয়েছে। হয়ে গেছে। আচ্ছা, যে ভাই আপনার এটা কোনো চিন্তা করার কোনো দরকার নেই। এটা আপনার, আমরা যেহেতু কোনো ইনফরমেশন নেই, আপনি পুরো পিসির কুকিজ ক্লিয়ার করে বা এখানকার কুকিজ ক্লিয়ার করে আবার ট্রাই করা যেতে পারে। তবে সমস্যা হচ্ছে কি আপনার ইমেইলের ক্ষেত্রে, ইমেইলে আবার নিবে কিনা, এটা সমস্যা ইমেইলের ক্ষেত্রে। আচ্ছা, আপনি তাহলে আপাতত ক্লোজ করেন। আচ্ছা, আপনি কি সাবমিট পর্যন্ত গেছেন, বা এদিক থেকে এখনই কি অ্যাকাউন্টটা খুললেন? ভিতরে আবার প্রোফাইল 100% কমপ্লিটের একটা বিষয় থাকে। জি ভাই, আমার হচ্ছে আপলোড ইমেল চাচ্ছে আর কি এখন। আচ্ছা, হ্যাঁ, আপনি জান দেখি, আপনি আপনি শেয়ার দেন তাহলে এখন। আচ্ছা, যে ভাই আপনারটা প্রয়োজন আমরা কালকে আবার দেখব। এখানে ইমেইলের জন্য হতে পারে, বা এদিক থেকে কোনো প্রবলেম নেই। জি, আচ্ছা, ফাইবার গিগটা ভাই শেষের দিকে দেখি না, হ্যাঁ? যারা যারা তখন চলে যাওয়ার তারা চলে যাবে। ভাই কি স্ক্রিন শেয়ার করতেছেন আপনি? জি ভাই, ওকে। ভাই হচ্ছে না এটা, ইয়ে কি দেখাচ্ছে? ক্যান নট শেয়ার ইউর স্ক্রিন, এরকম আসছে আর কি। ওকে। পারমিশন চাচ্ছে। আচ্ছা, আপনার শুরুর দিকে মনে হয় পারমিশনটা ডিসেবল করে দিয়েছিলেন। উপর দিকে একটা তালার আইকন আছে দেখেন, অ্যাড্রেস বারের ওখানে, ওই তালার আইকনে ক্লিক করে লেখা আছে যে শেয়ারের কিছু অপশন থাকতে পারে এখানে, এগুলো সম্ভবত পারমিশন, হ্যাঁ হ্যাঁ, ব্লক করা। এগুলো শুরুর দিকে ব্লক করলে অবশ্য এই প্রবলেম গুলো হয় থাকে সাধারণত। তাহলে কি আমি আবার কেটে আবার ঢুকবো? উম, আচ্ছা, ঢুকতে পারেন। আমি তাহলে একটা কাজ করা যায়, আমরা অ্যাকাউন্টটি আজকে খোলার জন্য আমরা কি ওয়েট করবো, না আমি ফাইল রেডিটা দেখাবো? আমার হচ্ছে ফাইল রেডিতেই চলে যাই। অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রয়োজনে আমরা কালকে আবার খুলবো। ওকে, তাহলে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট থেকে সাবমিট করে দেখাচ্ছি। তো অ্যাকাউন্টের ক্ষেত্রে কি কিছু কিছু কাজ ছিল যেগুলো আসলে 100% কমপ্লিটের জন্য লাগতো। So, আমি দেখা দিচ্ছি, আমার অ্যাকাউন্ট থেকে একটা সাবমিট করে দেখাচ্ছি। ওকে, স্ক্রিন শেয়ার। জাস্ট শাটারস্টকের লিঙ্ক কিন্তু দুটো, একটা সরাসরি শাটারস্টকের কাজ করার জন্য, যেমন পিএনজি টির ক্ষেত্রে একই রকম লিংকে আমরা কন্ট্রিবিউটর হয়েছিলাম, তো শাটারস্টকের ক্ষেত্রে কন্ট্রিবিউটর লিংক আলাদা। যেমন কন্ট্রিবিউটর লিংক হচ্ছে এটা, যেমন আমার প্রোফাইলটা এখানে 100% কমপ্লিট আছে। এক হচ্ছে প্রথমত, যখন আপনারা অ্যাকাউন্টটা খুলবেন তখন এটা 5% কি 10% এটা আপনার কমপ্লিট থাকে ওই অ্যাড্রেস বা এগুলা পূরণ করার পর। আর যখন এটা 5% বা 10% আসবে, এখানে ক্লিক করার পর কিছু আরেকটা ফর্ম দেওয়া হবে, যে আপনি কি কি বিষয় নিয়ে কাজ করবেন বা কি কি টপিক নিয়ে কাজ করবেন, এটা নিয়ে একটা ফর্ম দেওয়া হয়ে থাকে। আর তাছাড়া আরো দুই একটা বিষয়গুলো থাকে। ওই ফর্মটা পূরণ করলে আপনার আপনার সোশ্যাল মিডিয়া লিংক, এগুলা লিংক করার কথা বলে, এগুলা করার পর এখানে ওকে করলেই এটা আপনার 100% হয়ে যাবে। তাই ধরে নিলাম আমরা প্রোফাইল 100% করলাম। এবার ইলাস্ট্রেটরে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করছি, সেটা কিভাবে রেডি করব। তাহলে প্রথমত এক নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনাকে আর্টবোর্ডের ক্ষেত্রে এখানে লেয়ার ম্যানেজমেন্টটা ততটা দেখে না। আর্টবোর্ডের ক্ষেত্রে যেমনটা বলা হয়েছিল 2000 ইন্টু 8000 এর মধ্যে নেওয়া যেতে পারে, কিন্তু হতে পারে আপনি 2000 ইন্টু 2000 নিতে পারেন,
তারপরে হতে পারে 2000 ইন্টু 3000, আপনার ডিজাইনে যতটুকু লাগে সেই হিসেবে আপনি আর্টবোর্ডটা নিতে পারেন। তাহলে আমরা এখানে আসি, আর এখানে আপনি যাই করেন না কেন, এটা প্রিন্ট ডিজাইন হোক বা সোশ্যাল মিডিয়া ডিজাইন হোক, যাই করেন না কেন, শাটা স্টকও তারা কালার মোড RGB মোডে নেয়, শাটা স্টকও RGB মোডেই নেয় তারা। তাহলে আসি ফাইল, নিউ, প্রিন্ট ডিজাইন হলো RGB মোড, ওয়েবে রাখলাম, এখানে লিখে দিচ্ছি আমি 2000 ইন্টু 2000 পিক্সেল ব্লিড। স্যার আমরা শুরুতে কি 8 জিবি মোড দেব নাকি কোথায়? শুরুতে কি 8 জিবি নাকি এমআই দেব? আচ্ছা, শুরুতে যদি আপনি টার্গেট করেন যে আপনি শাটা স্টকে দেওয়ার জন্য বানাচ্ছেন, তাহলে 8 জিবি মোডেই বানাবেন। আর যদি মনে করেন যে ফাইবারে কোনো সরাসরি ক্লায়েন্টের জন্য প্রিন্ট ডিজাইন বানাচ্ছেন, সেক্ষেত্রে CMYK তে বানাইতে পারেন। এমআই কে বানানোর পর কনভার্ট করা যায়? হ্যাঁ, কনভার্ট করা যায়, এটা ওপেন করার পরে দেখা দিচ্ছি। যেভাবে নিতে যাচ্ছেন এখানে ব্লিডের কোনো প্রয়োজন নেই, আর চাইলে আপনি 72 রাখতে পারেন, এক্ষেত্রে এটাও নেয়, তবে 150 কিংবা 300 মধ্যে রাখা ভালো। আমি 150 নিলাম, কালার মোড 8 জিবি, আর এখানে 2000 ইন্টু 2000 পিক্সেল। আপনার প্রয়োজন ডিজাইন অনুযায়ী 2000 থেকে 8000 পর্যন্ত নেওয়া যেতে পারে। ক্রিয়েট, তাহলে আমরা জাস্ট একটা পেজ তৈরি করে ফেলছি। আর কালার মোড যদি পরবর্তীতে চেঞ্জ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে চলে যাবো ফাইল, ফাইল থেকে হচ্ছে এই যে ডকুমেন্ট কালার মোড, এখানে এটা CMYK হয়ে গেছে, আবার ডকুমেন্ট কালার মোড 8 জিবি, অর্থাৎ খুব সহজেই ক্লিক করে এখানে কালার মোডটা চেঞ্জ করা যায়। এই জন্যই হয়তো সব মার্কেট প্লেসগুলো ওনারা 8 জিবি দিয়ে যাচ্ছে। এখান থেকে ফাইল, ফাইল থেকে হচ্ছে কালার মোড। আর এটা ছিল যখন আমরা ফটোশপে কাজ করছিলাম, তখন এটা ছিল ইমেজের ভিতর। এবার আমরা যে বিজনেস কার্ডটা করব, সেটার বিজনেস কার্ডের ফাইলটা ওপেন করি, যে বিজনেস কার্ডটা আপনি করতে যাচ্ছেন। ধরে নিলাম আমরা এটা কিংবা এই বিজনেস কার্ড দুটার মধ্যে যে কোনো একটা করব। আচ্ছা, এখানে একটা বিজনেস কার্ড, এখানে একটা বিজনেস কার্ড, দুপাশে দুটো বিজনেস কার্ড। ধরে নিলাম এটা হচ্ছে আপনার একটা ইউনিক বিজনেস কার্ড, এটা হতে পারে বা এটা আপনার একটা ইউনিক বিজনেস কার্ড। ধরে নিলাম যেমন কালার মোড আপনার সব দিক থেকে এটাকেই নিই, এটা বাদ দিচ্ছি। এটা হচ্ছে আপনার বিজনেস কার্ড, যেটা আপনি অলরেডি এটা CMYK মোডে করা হয়েছে, এটাকে আমি কনভার্ট টু 8 জিবি করে নিই, কনভার্ট টু 8 জিবি। তবে পরবর্তীতে তাও কালারগুলো চেঞ্জ করলে অনেক সময় প্রবলেম করে, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে দুই একবার দেখছিলাম, অনেক ক্ষেত্রে তাও প্রবলেম করে। এই জন্য শুরুতেই একটু ভালোভাবে কনফার্ম হয়ে নিয়ে কালার মোডগুলো নেওয়াটা বেশি পারফেক্ট। ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম করে। ঠিক আছে, আমরা এটা 8 জিবি কালার মোডে নিয়ে নিলাম। আর এখানে যে ডিজাইনটা আছে, লেয়ার সাজানো আপনাদের দেখাইছিলাম, লেয়ার সাজিয়ে নেওয়াটা পারফেক্ট, যদিও শাটার স্টকের ক্ষেত্রে লেয়ারের বিষয়টা ততটা বলা হয়নি, আর এটা লেয়ার সাজানো করা আছে এটার ক্ষেত্রে। তাহলে দেখেন এটা হচ্ছে ওভারঅল একটা লেয়ার, এটা হচ্ছে পুরো ডিজাইনটা, আমার পুরো ডিজাইনটা একটা লেয়ারে আছে। যদি আই অন অফ করি, পুরো ডিজাইনটা কিন্তু অফ হয়ে যাচ্ছে। আই অন করলাম, এটার ভিতরে আবার এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, দেখেন এটা আলাদা একটা লেয়ার, ব্যাক পার্ট এটা আলাদা একটা লেয়ার। এভাবে লেয়ার সাজানোটা ভালো। আর রেক্ট্যাঙ্গুলার যেটা দেখতেছি, এগুলো হচ্ছে আমাদের গাইডগুলো, এটা হচ্ছে গাইড, এটাকে গাইডগুলো পরবর্তীতে না নিলেও হয়। আর এখানে ব্রিড কেটে দিয়ে বা এগুলোর বিষয়গুলো এখানে লাগবে না আপনার, আপনি সরাসরি ব্রিড সহ ডিজাইনটা সাবমিট করতে পারবেন। তাহলে আসি, আর কিছু শ্যাডো তৈরি করতে হবে। এই শ্যাডোর লিঙ্কটা আমি শ্যাডোটা ওপেন করি, আর ক্লাসের মধ্যে শ্যাডোর লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি। কালার কানেকশন গুলো দিবেন। হ্যাঁ, এই শ্যাডোর এখানে আপনার কিছু যে আইকনগুলো সাধারণত ব্যবহার হয়, সেই আইকনগুলো আছে এক পেজে। আরেক পেজে এখানে কিছু শ্যাডোর কালেকশন করা আছে, একটা দুটা তিনটা চারটা শ্যাডোর কালেকশন করা আছে। আর এই শ্যাডোগুলো আপনার গ্রেডিয়েন্ট কালার বা ম্যাশ টুল দিয়ে তৈরি করা হয়। যেমন এখানে আসলাম, এটা হচ্ছে ম্যাশ টুল দিয়ে। ইলাস্ট্রেটরে এই মার্কেট প্লেসগুলো কোনো ইফেক্ট আপনার নেয় না, তবে ইফেক্ট যদি তৈরি করতে চান, সেটা আপনাকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে তৈরি করতে হবে কিংবা ম্যাশ টুল দিয়ে। আপনি যেমন উপর থেকে এখান থেকে ইফেক্ট দিয়ে বিভিন্ন রকম ইফেক্ট তৈরি করলে অনেক সময় তারা প্রবলেম করে থাকে, অনেকটা রাস্টারাইজ হিসাবে রিমুভ করে দেয়। এই জন্য এই ইফেক্টগুলো সাধারণত আপনার গ্রেডিয়েন্ট কালার কিংবা ম্যাশ টুল দিয়ে তৈরি করা যেতে পারে। যেমন এখানে ম্যাশ টুল দিয়ে এটা তৈরি করাই আছে, এটা তৈরি করতে তুলনামূলক সময় লাগবে। আর এটা তৈরি করার বিষয়টা লাস্টলি দেখাইছিলাম, এটা হালকা করে বাকি নিয়ে এখানে আপনার আমাদের ম্যাশ টুল দিয়ে এখানে কালারটা ছড়াই পড়ছে, এমনটাই। ঠিক আছে, আর আমরা মেইন অলরেডি একটা ফাইল তৈরি করছি, যেটা হচ্ছে 2000 ইন্টু 2000 পিক্সেল, সেই ফাইলটা হচ্ছে এটা। এটাতে আমি বিজনেস কার্ডের এখানে আপনি লেয়ার ওয়াইজ সাজানোর পর
এখান থেকে আমি যেমন পার্ট 1 বা পার্ট 2 দুটাকে একসঙ্গে সবগুলাকে প্রথমত অবজেক্ট থেকে সবগুলাকে আমি আনলক করলাম, সবগুলাকে আনলক। তারপরে দুটাকে ধরলাম, এখান থেকে দুটাকে ধরে কপি করে নেওয়া যেতে পারে, টেনেও নিয়ে যাওয়া যেতে পারে, যেভাবে ভালো লাগে আপনার। সাইজগুলো অনেক ছোট আছে, অনেক বেশি ছোট। এখানে এটা ডিজাইনটাকে একটা ডিজাইনকে ধরলাম, এবার এখান থেকে একটা ডিজাইন ধরলাম। আচ্ছা, এটার আগে আমরা এখানে আরো কিছু কাজ করে নিতে পারি, এখানে আরো কিছু কাজ করে নেওয়া যেতে পারে। এটার আগে যেমন আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিতে পারি। তাহলে এখানে একটা শেপ ক্রিয়েট করি, এই কর্নার থেকে এই কর্নার একটা শেপ ক্রিয়েট করলাম, স্ট্রোক কালার অফ করলাম। তারপরে লাইন টুল দিয়ে এটাকে দুই ভাগে ভাগ করে নিতে পারি। এখানে একটা লাইন টুল নিলাম, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটা লাইন নিয়ে নিলাম, দুটাকে ধরে সবগুলোকে ধরে পাথফাইন্ডার থেকে উইন্ডো পাথফাইন্ডার, এখান থেকে হচ্ছে আমরা ডিভাইড করে দিই আনগ্রুপ। এবার এটা একটা অংশ, এটা একটা আলাদা অংশ। এখন যদি মনে হয় একটা আমরা গ্রে কালার, হালকা একটু গ্রে কালার রাখতে পারি, স্ট্রোকের মধ্যে নিচ্ছে ফিল কালার সিলেক্ট করি এবং এখানে এটা গ্রে কালার একটা রাখতে পারি। আর এই পাশের অংশটা যদি মনে হয় বিজনেস কার্ডের এই কালারটা বেশি ভালো লাগবে, যদি মনে হয় তাহলে এটাও রাখা যেতে পারে। দেখি ট্রাই করে কেমন লাগে। কপি, এখান থেকে এই পাশের অংশটাতে ওই বিজনেস কালারটা রাখি। আপনি আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড গুলো সাজায় নিতে পারেন বা যেমনটা সাজাতে যাচ্ছেন আপনি। তো এই লেয়ারের নাম দিলাম ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড নামে একটা BACKGROUND ব্যাকগ্রাউন্ড নামে এখানে একটা আমরা ফাইল তৈরি করে ফেলছি এখানে। তারপর ব্যাকগ্রাউন্ড না দিলেও করতে পারেন। প্রেজেন্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ, যার প্রেজেন্টেশন যত ভালো হবে, ডিজাইন যত ভালো হবে, ডাউনলোড তত ভালো হবে। সব আনলক কি করা আছে? সব আনলক না করলে যাবে না। নিলাম টেনে এখান থেকে এখানে আসতেছি। এবার দুটাকে ধরে চাইলে আমরা একসঙ্গে বড় করতে পারি, তাহলে সাইজটা একই রকম হবে। দুটাকে ধরে একসঙ্গে সাইজগুলো বড় করলাম। যদি আরো এখানে আসি, শিফট অল্টার চেপে অবশ্যই, তাহলে দুপাশ থেকে একই রকম ভাবে সাইজটা বড় হবে। ওকে, তাহলে আমার সমান সাইজ হয়ে গেছে। এবার আমি একবার এটাকে নিচ্ছি, যেমন এই বিজনেস কার্ডটাকে নিলাম, এটা এখানে রাখলাম, এটাকে একটা পুরো গ্রুপ করলাম। ঠিক এবার এই পাশের এই বিজনেস কার্ডটা নিচ্ছি, এটাকে একটা পুরো গ্রুপ করলাম। দুটা গ্রুপ, এটাকে ধরলে একটা গ্রুপ হয়ে যাচ্ছে। এটাকে আমি অ্যালাইন করে মিডল লাইন করে ফেলি, অ্যালাইন টু আর্টবোর্ড, সেটা এটা মিডল লাইন ঠিক সিমিলার। এই ডিজাইনটাকে ওখানে নিয়ে আসলাম, এটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড, এখান থেকে এটাও মিডিল বরাবর করে নিলাম, দুপাশ থেকে দুটাই মিডিল। আর আমাদের যে শ্যাডোগুলো তৈরি করছিলাম ইলাস্ট্রেটরের ক্ষেত্রে, ড্রপ শ্যাডো যেহেতু আমাদের ফটোশপের মতো ড্রপ শ্যাডো নেই, ঠিক এখান থেকে যে শ্যাডোটা ভালো লাগে সেটা নিতে পারেন। আমার ক্ষেত্রে এই শ্যাডোটাই বেশি ভালো লাগে। এই শ্যাডোটা এখান থেকে নিলাম, টেনে এখানে নিয়ে আসলাম। শ্যাডো আনার পর এই শ্যাডোটা নিচ থেকে এটা পিছন দিকে দিয়ে দেন, আর কর্নার ধরে এটার সাথে মিলাই দিলাম। এখন এই শ্যাডোটাকে ঠিক এটার পিছন দিকে দিয়ে দিই। আচ্ছা, কন্ট্রোল জেড যাই, ব্যাগে যাই, এমনি ম্যানুয়াল ভাবে পিছনে করি। এখান থেকে আসি, প্রয়োজনে আমরা এখানে একটা ফোল্ডার বানাই ফেলতে পারি। এখানে নাম দিলাম বিজনেস কার্ড, BUSINE, তাহলে বিজনেস CARD, লেয়ারের মধ্যে এখানে বিজনেস কার্ড। তো বিজনেস কার্ড ছিল এটা আর এটা, এই দুটাকে মুভ করে বিজনেস কার্ডের মধ্যে দিয়ে দিলাম। তাহলে বিজনেস কার্ড হচ্ছে এই ফোল্ডারে, এখানে মনে হয় একটা এখনো আছে, এটা হচ্ছে এটা হয়, এটাকে বিজনেস কার্ডের মধ্যে দিয়ে দিলাম। এভাবে করা যেতে পারে। তাহলে দুটো বিজনেস কার্ড হচ্ছে আমার একটা ফোল্ডারে। আর শ্যাডো আছে কোথায়? এখানে। এই শ্যাডোর বিষয়টা এই বিজনেস কার্ডের উপরের এই জায়গায় রাখলাম। আর শ্যাডোকে ধরে নিচের দিকে দিয়ে দিচ্ছি, এটা নিচ বরাবর। এই পাশ থেকে এটা মিলাই নি, এই পাশ থেকে এটা মিলাই নি। ওকে, এখানকার শ্যাডো ক্লিয়ার। আর শ্যাডোটাকে অল্টার আর শিফট চেপে এখানে আর একটা শ্যাডো, হয়তো দুপাশ থেকে মিলছে কিনা জানি না, দুপাশ থেকে অ্যালাইনমেন্টটা মিলাই নেওয়া যেতে পারে। এটা আর একটু উপরের দিকে দিই, যেমনটা মনে হয়। তাহলে এখানে একটা ফুল একটা শ্যাডো ফাইল তৈরি হয়ে গেছে এবং পুরো একটা ডিজাইন কমপ্লিট।
তাহলে আমরা যে শ্যাডোটাকে এখন এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ডের মধ্যেও রাখা যেতে পারে। তাহলে শ্যাডো সব পুরোটা এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, আর উপরটা হচ্ছে বিজনেস কার্ড। বিজনেস কার্ডের মধ্যে একটা ফন্ট পার্ট লিখে দিই FONT ফন্ট PART পার্ট, আর একটা হচ্ছে ব্যাক পার্ট। আর পিএনজি বিজনেস কার্ডের লোগোটা বাসন না। বিজনেস কার্ডের লোগোটা আসেনি। ঠিক আছে, আমরা চর আরো মোটা বা যেদিক থেকে যেহেতু আসতেছে না, এটা স্ট্রোকটা বাড়ায় দিলে বা এদিক থেকে হয়ে গেল। এটার ক্ষেত্রে আমি আসছি এখন। আমরা প্রত্যেকটাকে এখানে বিজনেস কার্ডের দিক থেকে এভাবে আপনি লেয়ার সাজাতেও পারেন, না সাজালো বা এদিক থেকে তেমন একটা শাটো স্টোরের ক্ষেত্রে তেমন একটা প্রবলেম করে না। তারপরে আসি আমি এখানকার যে টেক্সটগুলো আছে, এখানকার যে টেক্সটগুলো আছে, যেমন একটু আগে বললাম ইনারা আপনি এমন কোনো একটা কোম্পানির নাম দিছেন যে কোম্পানিটা আপনার কোনো একটা প্রতিষ্ঠিত কোম্পানি, এই ধরনের নাম নিলে ফাইলটা সরাসরি তারা রিজেক্ট করে। এই জন্য প্রয়োজনে আপনি শুধু এখানে দেন খালি কোম্পানি নেম। আমি পুরোটা এখানে নিচ্ছি। এটা খুব, এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখে। আচ্ছা, অনেক আগের বিজনেস কার্ড করা, এটা অ্যালাইনগুলো ঠিক নেই। আচ্ছা, COM বা NAME নেম লোগোর সাথে অ্যালাইন করে নিই। আচ্ছা, ওভারঅল এটাকে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করা ছাড়া কোনো উপায় নেই। আসলে এই জিনিসগুলো শুরুর দিকে আমাদের ঠিকঠাক করে নিতে হতো। আসলে এখানকার অ্যালাইনমেন্টটা ততটা নেই, বা কোম্পানির নাম পুরাটাই আপনাকে ওভারঅল কোম্পানির নাম নিয়ে দেন। আপনি যেমন এখানে ক্রিয়েটিভ স্টুডিও দিছি, এই নামটার জন্য তারা রিজেক্ট করতে পারে। এখানে আপনি প্রয়োজনে শুধুমাত্র কোম্পানি জায়গায় কোম্পানি নেমে দেন। এই বিষয়গুলো আমি শুরুর দিকে আমার এই জন্য কয়েকবার রিজেক্ট খাইছিল। এমনকি লোগোটাও আপনি ওই যে আমরা এক্স লোগো একটা নিতাম, স্মরণ আছে হয়তো, ওই এক্স লোগোটা নিলেও তারা রিজেক্ট করতেছে। এক্স লোগোটা নিলেও তারা রিজেক্ট করতেছে। আচ্ছা, আমি এখান থেকে এটা অ্যালাইন ঠিক করতেছি না, কেননা অ্যালাইন ঠিক করতে অনেক বেশি সময় লাগবে। শুরুর দিকে এখানে অ্যালাইনগুলো ঠিকঠাক করে নিয়ে নিব। যেহেতু কোম্পানি আছে, শুধুমাত্র এখানে কোম্পানি নেম যেভাবে আছে, এই কোম্পানি থাকলে কোম্পানি নেম, ট্যাগলাইনে যায় ট্যাগলাইন, জন এখানে জন স্মিথ বা জন ডিউ এই ধরনের টেক্সটগুলো নেওয়া যেতে পারে। এখানে ম্যানেজার এটা নেওয়া যেতে পারে, যেমন এখানে আমরা একটা সরাসরি ওয়েবসাইটের নাম ব্যবহার করা হয়েছে। এখানে আপনি website.com এভাবে দিয়ে দেন। ফোন নাম্বারের ক্ষেত্রেও যেমন নাম, এটার ক্ষেত্রেও সেম, ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম। আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে website.com এটা আমি যেভাবে আছে ঠিক সেভাবে এই টেক্সটগুলো আপনাকে পুরোটাই চেঞ্জ করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে আরো একটা সহজ উপায় করা যেতে পারে। আমি শাটারস্টকের মেইন যেটা ওয়েবসাইট সেটাতে আসলাম। শাটারস্টকের মেইন যেটা ওয়েবসাইট, এখানে আসার পর একটু শুধু আমি এখানে একটু একটা মেসেজ দেখে নিই। আচ্ছা, মিনিস্ট্রি থেকে আমাদের ক্লাস ভিজিট করার কথা। এখন আমি দেখি যদি আমাদের ক্লাসটা ভিজিট করানো যেতে পারে কিনা। আচ্ছা, আমাদের ক্লাসের অ্যাটেন্ডেন্সটা ওখানে গ্রুপে দেই। যদি বলে যে লিংক দিতে, তাহলে মিনিস্ট্রি ক্লাস চেক করতে আসলে আসবে। ওকে, ঠিক আছে। শাটারকিস্টে আসলাম, এখানে এসে আপনি সার্চ করেন বিজনেস কার্ড, BUSINE বিজনেস CARD। তাহলে এখানে দেখেন নাম তারা কি ব্যবহার করছেন, কি নাম ব্যবহার করছেন বা কি ইমেল ব্যবহার করছেন, এই বিষয়গুলো লক্ষ্য রাখা যেতে পারে। আপডেটগুলো দেখেন, যেমন এটা ওপেন করি, যেমন এখানে কিন্তু তারা কোনো ডেমো কোম্পানির নাম সরাসরি দেন লিখেনি, এখানে কোম্পানি নামই লিখছেন। বর্তমানে এটা খুব আটকাচ্ছে, যে কোম্পানি নামের জায়গায় কোম্পানি নাম, যে ওয়েবসাইটের জায়গায় www.website.com, আর ফোন নাম্বারের জায়গায় এখানে হচ্ছে ফোন নাম্বার, বা ওয়েবসাইটের জায়গায় ইমেল বা ইওর অ্যাড্রেস, ইওর সিটি অ্যাড্রেস, লোকেশন, এইভাবেই কিন্তু টেক্সটগুলো লিখতেছে। আপনি যদি ডেমো হিসেবে নিউ ইয়র্কের এত এত একটা পোস্টাল কোড দিলেন, সেক্ষেত্রেও তারা সে ফাইলটা অ্যাপ্রুভ করে না। এই জন্য এই বিষয়গুলো একটু শুরুর দিকে মনোযোগ সহকারে। যেমন লোগোটার ক্ষেত্রে দেখেন সিম্পল একটা শেপ দিয়ে দিছে, আপনি স্টাইলিশ কোনো একটা লোগো বানাইলেন, অন্য কোনো একটা লোগোর সাথে আমাদের মিলে যাচ্ছে এমনটা হলেও তারা ফাইল রিজেক্ট করে। এই জন্য প্রথমবার আমার প্রায় 12 বার ফাইল রিজেক্ট করে তারপর অ্যাকসেপ্ট হয়েছিল। একবার ফাইলটা দিলাম, বলতেছে যে
আপনার লোগোর প্রবলেম অন্য একটা কোম্পানির সঙ্গে মিলে গেছে। তারপর দিলাম আবার প্রবলেমগুলো একসঙ্গে বলতেছিল না। তারপর দিলাম যে বলতেছে কি নিয়ে বললাম, হ্যাঁ ইমেইলের এখানে একটা অপশন, ইমেইলের ক্ষেত্রে এটা এভাবে জিমেইল লেখাটা ব্যবহার করতে পারেন, এইভাবে কয়েকবার রিজেক্ট করছিল। সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন। আপনার প্রয়োজনে এখানে যে কোনো একটা বিজনেস কার্ডকে ফ্লো করে ওনার মতো করে কোম্পানি নেওয়া বা অনেকটা নেওয়া যেতে পারে। যেমন এখানে এটার ক্ষেত্রেও আসি, এখানেও দেখেন লেখা আছে কোম্পানি নেম, সরাসরি কোনো কোম্পানিকে বা ফ্লো করা হয়নি এখানে, যে শুধুমাত্র কোম্পানি আর নেমের জায়গায় নেম, এই বিষয়টা তারা এভাবে করার কথা বলতেছে। আচ্ছা ভাই আমাদের লিঙ্কটা, সাজেশনে আসার আচ্ছা পরে আমাদের লিঙ্কটা অফিসের কথা বলতেছে, আচ্ছা লিখ নিয়ে না, আমি লিঙ্কটা দিই। আচ্ছা এখানে আমি একটু একটু শুধু অফিসের আমাদের লিঙ্কটা যদি অফিস মিনিস্ট্রি ভিজিট করতে আসে বলি, অ্যাপ্লাই করতেছে। আচ্ছা শাটার স্টকে ঢুকলে সরাসরি 10 দিনের ট্রায়ালস, অর্থাৎ আপনি যদি ওই যে বিভিন্ন ধরনের বিজনেস কার্ডগুলো কিনতে চান আপনাকে 10 দিনের জন্য ট্রায়াল দিবে, ওটাই বলা হচ্ছে। আপনি যদি কেনার জন্য যান, আপনি যদি কেনার জন্য যান এটাই বলা হচ্ছে 10 দিনের ট্রায়ালের জন্য আপনাকে দেওয়া হবে, সেটাই। তো যেমন এখানে ক্যাম্প কোম্পানি নেম বা অ্যামেজিং স্লোগান গোস হেয়ার বা নেম সরাসরি বা লোকেশনগুলোকে আপনার স্পেসিফিক ভাবে দেওয়া হচ্ছে না, লোকেশনগুলোকে স্পেসিফিক ভাবে দেওয়া হচ্ছে না। এই জন্য আমরা যখন এখানে কাজ করব বা এদিক থেকে আমাদের স্পেসিফিক ভাবে লোকেশনগুলো সরাসরি দেয়া যাবে না। আর এই লোকেশনগুলো এখানে আসে চেঞ্জ করবেন না, যেমন আমার এখানে আসে হয়তো আমি এখানে এসে চেঞ্জ করতেছি, মাস্ট বি এখানে চেঞ্জ আপনারা করবেন না। একেবারে শুরু থেকে যখন মেইন যে ডিজাইনটা করব, আপনি যে মেইন ডিজাইনটা করছেন সেখান থেকে এটা আমরা চেঞ্জ করে নিয়ে নিব, সব দিক থেকে এটা চেঞ্জ করে নেওয়ার পরে তারপর এখানে যে ডিজাইনটা করতেছি এখানে ওয়েবসাইট বা ডেমো হিসেবে ওই ওয়েবসাইট আমাদের কাছে যেভাবে যাচ্ছে ঠিক সেভাবে এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা যে এখানে টেক্সটগুলো ব্যবহার করতেছি, আমরা যে এখানে যে টেক্সটগুলো ব্যবহার করতেছি এই টেক্সটগুলোকেও আপনাকে শেপ বানিয়ে ফেলতে হবে, এই টেক্সটগুলোকেও আমাদের শেপ বানিয়ে ফেলতে হবে, অর্থাৎ ক্রিয়েট আউটলাইন করে ফেলতে হবে। তাহলে আমি আপাতত এটা একটা সেভ এস করে নিচ্ছি, ফাইল, ফাইল থেকে এটা একটা সেভ করি আর একটা সেভ এস করব। এটা করার কারণ আছে, শুরুর দিকে যখন আমি কয়েকবার করছিলাম ফাইলগুলো যদি আপনার রিজেক্ট করে বা কোথায় প্রবলেম বলে তাহলে দ্রুত আমরা সলভ করতে পারবো। তাহলে এখানে লিখে ফেলি আমি, আচ্ছা এস লিখে আপাতত সেভ করলাম। আর এটার ভার্সন সিসি থাক, এটার ভার্সনটা আমি সিসি রাখলাম। আরেকটা আমরা ভার্সন নিচ্ছি, সেটা করবো ওই যে ইপিএস 10 বলছে সেই ভার্সনটা নিব। যেমন টেক্সটগুলো আমরা বর্তমান এডিটেবল করতে পারতেছি, এখান থেকে এডিট করতে পারতেছি, কিন্তু এই মার্কেট প্লেসের ক্ষেত্রে এই এডিট টেক্সট তারা কিন্তু চায় না, তারা এটাকে আউটলাইন করে দিতে বলে, অর্থাৎ অর্থাৎ যেটা আপনাকে শেপ বেস করে দেওয়ার কথা বলতেছে, শেপ তৈরি করে দিতে বলছে। আমরা এখন শেপ তৈরি করার জন্য খুবই সহজ একটা পদ্ধতি, আপনি চাইলে এখানে একটা করে ক্লিক করলেন, তারপর ক্রিয়েট আউটলাইন, যেমন গ্রুপ সিলেকশন নিলাম, শুরুর দিকে ধরলাম, তারপরে হচ্ছে ক্রিয়েট আউটলাইন, এই যে আউটলাইন লেখা আছে একটা একটা করে করা যেতে পারে, কিন্তু এই ক্ষেত্রে তো আমাদের অনেক সময় লেগে যাবে, তাই না? এই জন্য সবগুলো একসঙ্গে আউটলাইন করা যেতে পারে কিভাবে, আমি টাইপ টুলে চলে আসি, যেহেতু টেক্সটগুলো টাইপ টাইপ, তারপরে দেখেন যে অল সিলেক্ট, একটু শুধু আমি দেখি বা সিলেক্টের ভিতর থাকতে পারে, সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট থেকে অল টেক্সট অবজেক্ট, তার মানে যেখানে যেখানে টেক্সট আছে সেখানে সেখানে শুধুমাত্র টেক্সট গুলো আমাদের সিলেক্ট হয়ে গেছে। টেক্সট সিলেক্ট হওয়ার পরে চলে যাব হচ্ছে এটাকে আউটলাইন যেহেতু করব, টাইপ, টাইপ থেকে দেখেন ক্রিয়েট আউটলাইন, এটাকে ওকে করে দিলাম। এবার কিন্তু টেক্সট গুলো আর আমরা এডিট করতে পারবো না, অর্থাৎ টেক্সট গুলো আমার এখন শেপ হয়ে গেছে, টেক্সট গুলো শেপ হয়ে গেছে। তাহলে মোটামুটি আমাদের ফাইল রেডি। তারপরে হচ্ছে আমাদের আর্টবোর্ডের বাইরে কোনো শেপ থাকা যাবে না, এমন যদি হয় আপনার এই যে একটু আর্টবোর্ডের বাইরে এভাবে চলে আসছে কোনো ক্রমে, তাহলে ওই ফাইলটাও তারা অ্যাপ্রুভ করে না। তাহলে ফাইল অ্যাপ্রুভের ক্ষেত্রে যেটা আসতেছে, টেক্সটকে আমাদের আউটলাইন করতে হবে, কোনো ইফেক্ট থাকা যাবে না, যদি ইফেক্টের প্রয়োজন হয় আপনি গ্রেডিয়েন্ট কালার দিয়ে নিতে পারেন কিংবা আপনি ম্যাশ টুল দিয়ে নেওয়া যেতে পারে। তাহলে ওভারঅল আমরা ডিজাইন করলাম, ডিজাইন করার পর ফাইল সেভের ফরম্যাট কত ভার্সন বা কি ফরম্যাটে সেভ করতে বলছিল, 2000 কত আচ্ছা ইপিএস 10 ফরম্যাটে সেভ করতে, 8 থেকে 10 এর মধ্যে এটা নেওয়ার কথা বলছে, 8 থেকে
10 এর মধ্যে এটা নেওয়ার কথা বলা হয়েছিল। তাহলে আসি, ফাইলটাকে আমরা সেই হিসাবে সেভ করে ফেলি। ফাইল থেকে হচ্ছে এটাকে আমরা সেভ এস করে নিই। সেভ এস। মোকআপটা কি রেডিমেড মোকআপ নেওয়া যাবে না? আচ্ছা, রেডিমেড মকআপ নেওয়া যাবে কিনা? আচ্ছা, আমি একটা রেডিমেড মকআপও বানায় রাখছি, যেটাতে আমাদের শুধু ফাইলটা এনে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, করা যেতে পারে। একটু পরে ওটা দেখাচ্ছি। এখানে আসলাম, তো ইপিএস ফরম্যাট যেহেতু চেয়েছে, ইপিএস ডেস্কটপে রাখলাম, এটার নাম দিলাম এই দিলাম, সেভ। ফাইল ফরম্যাট এখান থেকে ইলাস্ট্রেটর 10, এরপর হচ্ছে ওকে, এটাও ওকে। ওকে, ফাইল সেভ কমপ্লিট। ক্লোজ করলাম। এটার জন্য আমাদের প্রিভিউ ইমেজ তৈরি করতে হয় না। যেমন পিএনজির জন্য একটা প্রিভিউ ইমেজ তৈরি করতে হতো আলাদাভাবে, তারপরে পিক বিস্টের জন্য আলাদাভাবে একটা প্রিভিউ ইমেজ তৈরি করতে হতো। সেক্ষেত্রে এখানে আমাদের প্রিভিউ ইমেজ তৈরি করতে হয় না, সে অটোমেটিক্যালি ভাবে প্রিভিউ ইমেজ জেনারেট করে ফেলবে। তাহলে ইপিএস ফাইল হচ্ছে এটা। আমি এবার শাটারস্টকের কন্ট্রিবিউটরে চলে যাচ্ছি। এখান থেকে যেমন কন্ট্রিবিউটর, এটা হচ্ছে কন্ট্রিবিউটরের জন্য। হ্যাঁ পিএসসি দিলে ওনার কি মানে সবগুলা হ্যাঁ, সব ভার্সনে মোটামুটি হ্যাঁ, সব ভার্সনে। যিনি হচ্ছে ওই 2005 সালের ভার্সন ব্যবহার করতেছেন তিনিও এটা ব্যবহার করতে পারবেন, আর যিনি 2015-16 তারাও ব্যবহার করতে পারবেন। এই জন্যই তারা মূলত 10 ভার্সনে এটা দেওয়ার কথা বলতেছে, 8 থেকে 10। কন্ট্রিবিউটর আসলাম, এরপরে আপলোডে চলে যাচ্ছি। এখান থেকে আপলোড। হ্যাঁ, পিএসসি মানে আপনার ভাই পিএসসি দিলে কি ইলাস্ট্রেটর ছাড়া ওইটা অন্য যে কোনো হ্যাঁ ওপেন হয় না? হ্যাঁ, কোরেল ড্র উইথ আরো ভেক্টর বেস যে সফটওয়্যার গুলো আছে ওগুলো তো ওপেন করা যেতে পারে সহজেই, এমনকি এডিট করাও যেতে পারে। তাহলে এখানে বলতেছে নো জেপিজি রিকোয়ারমেন্ট, শুধুমাত্র ইপিএসটা দিলেই হবে। আর বলে দিচ্ছে 4 মেগাপিক্সেল। এখান থেকে সিলেক্ট মাল্টিপল ফাইলস, তারপর হচ্ছে ডেস্কটপ, ওই ইপিএস ফাইলটা দিলাম, আর এখান থেকে ওপেন। সে অটোমেটিক্যালি দেখবে ফাইলের কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে এই আপলোডের মধ্যেই বলে দেয় যে আপনার এই সমস্যা আছে, এটা আপলোডের মধ্যেই বলে দেয় যে বর্তমানে আপনার এই সমস্যা। ফাইলটাও খুব দ্রুত তারা রিভিউ করে ফেলে। আপনি চাইলে একসঙ্গে অনেকগুলো ফাইলও আপলোড করতে পারবেন। এটাকে আমি নেক্সট করলাম। নেক্সট করার পর ফাইলটা ওরা সরাসরি রোবোটিক ভাবে চেক করতেছে যে আমার ফাইল সাজানোতে বা ইপিএস 10 নিছি কিনা, কোনো টেক্সট আছে কিনা, এই বিষয়গুলো তারা অটোমেটিক চেক করতেছে। আর যদি প্রবলেম থাকে উপরে একটা মেসেজ দিয়ে দিবে। ভাই আপনার ফাইলে তো ভাই কোথায় যায় প্রবলেমটা এলাই ঠিক না। আচ্ছা, অ্যালাইন যেটা ঠিক না ওটা আরেকজন মানুষ আরেকজন চেক করবে। যেহেতু আমরা তো ফাইলটা শুধু সরাসরি সাবমিটেড বাটনে ক্লিক করব না, কিভাবে রেডি করতে ওটা দিব। আর যেটা টেকনিক্যাল প্রবলেম, যেমন আপনি টেক্সটকে আপনি আউটলাইন করেননি, তারপরে শেপের আর্টবোর্ডের বাইরে দেওয়া আছে, আপনি আর্টবোর্ড ঠিক করে নেননি, এই বিষয়গুলো হলে এখানে প্রবলেম চলে আসবে। তার মানে আমাদের টেকনিক্যাল কোনো প্রবলেম নাই। টেকনিক্যাল প্রবলেম বলতে কোনটা, যেমন আমরা এখানে আর্টবোর্ডের বাইরে একটা শেপ তৈরি করে রেখে দিছি, তারপরে আর্টবোর্ড 2000 এর কম নিছি, এইগুলোকে বলা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম। আমি 2010 ভার্সন, সরি ইলাস্ট্রেটর 2010 না, ওটা শুধুমাত্র 10, অর্থাৎ এটা প্রায় আই থিঙ্ক 2001 সালের বা 2 সালের ভার্সন। সেই ভার্সনে সেভ করিনি, এই প্রবলেমগুলো সে অটোমেটিক্যালি ভাবে ধরে ফেলে। তো ওই ধরনের কোনো প্রবলেমই আমার এখানে পাইনি, ওই ধরনের কোনো প্রবলেমই পাইনি, যার কারণে কোনো মেসেজ আসেনি। এটা আপলোডের সাথে সাথে এই ওয়ার্নিংটা দিয়ে দেওয়া হয়। ফাইল থেকে আসি, আসার পরে এখানে ফাইল থেকে আসার পর এখন এই ফাইলটা আমরা জাস্ট শুধু এক ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করলে যেমন আমাদের এই পাশে টাইপ, আপনি কি টাইটেল দিবেন, এই বিষয়গুলো এখানে ডিটেলসে চলে আসতেছে। এই পাশে একটু জুম আউট করে নিলাম যেন আরো ডিটেলস দেখতে পাই। তো বলতেছে আমার এটা কি, ফটো না ইলাস্ট্রেশন। অলরেডি ইলাস্ট্রেশন সে অটোমেটিক্যালি ভাবে সিলেক্ট করে ফেলছে, যেহেতু ইলাস্ট্রেটর তৈরি করছে এই জন্য এটা হচ্ছে ইলাস্ট্রেশন। আচ্ছা, কেউ কোনো কিছু বললেন? তো ইলাস্ট্রেশন বা ভেক্টর সে অটোমেটিক্যালি ভাবে সিলেক্ট করে নিয়েছে। এখন বলা হচ্ছে এটা কিসের জন্য, কমার্শিয়ালের ক্ষেত্রে বাই দিক থেকে, যেহেতু আমরা কমার্শিয়াল ভাবেই ব্যবহার করব,
যেমন কমার্শিয়ালে দিলাম। এরপর হচ্ছে ডিসক্রিপশন। এখানে সরাসরি টাইটেলের বিষয়টা না, এখানে আসলে ডিসক্রিপশনটা আপনার মেইনলি এখান থেকে আমরা যে কোনো একটা বিজনেস কার্ড থেকে কপি করে নিতে পারি। যেমন একটু আগে মেইন ওয়েবসাইট থেকে একটা আমরা বিজনেস কার্ডের টাইটেলটা আপনি চাইলে নিজেও ক্রিয়েট করতে পারেন, বা এখান থেকে যে বিজনেস কার্ডগুলোর র্যাঙ্কিং টাইটেল আছে সেগুলো নেওয়া যেতে পারে, তাহলে সার্চে হয়তো দ্রুত আসবে বিজনেস কার্ড। আসলাম, যেমন এই বিজনেস কার্ডে দিয়েছে ভেক্টর মডার্ন অ্যান্ড ক্রিয়েটিভ ক্লিন বিজনেস কার্ড। এখানে এই ডিসক্রিপশনের ক্ষেত্রে এই টাইটেলটা ব্যবহার করা হয়েছে। আমাদেরটা তো ভেক্টর, ক্রিয়েটিভও হয়, মডার্নও হয়, ক্লিনও হয়, এইটাকে আমরা ধরলাম। তারপরে আর টাইটেল গুলো বড় করার চেষ্টা করে, যেমন ব্ল্যাক ডার্ক বিজনেস কার্ড, এখানে কয়েকটা টাইপ ওনারা অ্যাড করছেন। তার মানে যখন ব্ল্যাক বিজনেস কার্ড লিখে সার্চ করবে তখন এই বিজনেস কার্ডটা আসবে, যখন যারা রেড বিজনেস কার্ড লিখে সার্চ করবে তখন রেড বিজনেস কার্ড আসবে। এখানে আসলাম, তো এখান থেকে যে ভেক্টর মডার্ন যে মেইন জিনিসটা আছে এটা আমরা এটাই কপি করে নিলাম। এখান থেকে এসে ডিসক্রিপশন এটা দিয়ে দিলাম। যেহেতু ভেক্টর ফাইল, মডার্নও ক্রিয়েটিভও হয়, ক্লিনও হয়, খুব যে ঝামেলাপূর্ণ এমনটাও না, বিজনেস কার্ড টেমপ্লেট হয়, টেমপ্লেটও এটা দিয়ে দিলাম। এরপরে ক্যাটাগরিজ, এখানে দুটো সিলেক্ট করার অপশন আছে, আপনাকে একটা সিলেক্ট করতে হবে, আরেকটা ইচ্ছা হলে সিলেক্ট করবেন, না হলে নাই। ক্লিক করলাম, কিসের মধ্যে পড়ে, বিজনেসের মধ্যে পড়ে, আর দেখি আরো কোনটার সঙ্গে মিলতেছে কিনা। পিপলও দেওয়া যেতে পারে। আচ্ছা, আমরা প্রথমটা বিজনেস দিই যেহেতু বিজনেস কার্ড, আর দ্বিতীয়ত যেহেতু এটা একটা আপনার পার্সোনাল বিজনেস কার্ড, এই জন্য একটা মানুষের জন্য, এই জন্য আমার মনে হয় পিপলও দেওয়া যেতে পারে, এই জন্য আমি পিপলও রাখলাম। তারপর হচ্ছে লোকেশন, অর্থাৎ কোন সার্চ বা কোন কোন লোকেশন যদি আপনি টার্গেট করতে চান সেক্ষেত্রে দেওয়া যেতে পারে, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এই পাশে হচ্ছে কিওয়ার্ড। এখানে যখনই আমরা বিজনেস কার্ড বা অলরেডি সার্চ করে ফেলি, সে অটোমেটিক্যালি কিওয়ার্ড গুলো এখানে চলে আসে, সাজেস্ট করে ফেলে। চাইলে আমরা লিখেও দিতে পারি, তো আমরা সাজেস্ট থেকে নিয়ে নিই। বিজনেস কার্ড মডার্ন, কোম্পানি দেওয়া যেতে পারে, ডিজাইন, টেমপ্লেট, গ্রাফিকও দিতে পারি, প্রেজেন্টেশন ক্রিয়েটিভ দেওয়া যেতে পারে, স্টাইলও নিয়ে নিবে, ব্যাকগ্রাউন্ড, ইলাস্ট্রেশন, ভেক্টর, আইকন দেওয়া আছে, আইকন দিব কি, আচ্ছা, কনসেপ্ট, ক্লিন দেওয়া যেতে পারে, ব্ল্যাক আছে আমাদেরটাতে, ওকে, ব্ল্যাকও দেওয়া যেতে পারে, কর্পোরেটও দেওয়া যেতে পারে। অনেকগুলা কিন্তু কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। এছাড়াও আপনি যদি এক্সট্রা ভাবে কোনো কিওয়ার্ড দিতে চান, সেটাও দেওয়া যেতে পারে। যেমন এখানে চার্ট বক্সে কোথায়, এখানে আসলাম, এখানে আসে কিওয়ার্ড, আপনি এখন কিওয়ার্ড শুধু সার্চ করেন। যদি আমি কি ধরনের দিতে যাচ্ছি, বিজনেস কার্ড সরাসরি দিতে যাচ্ছি, BUSINE বিজনেস CA, এই যে বিজনেস কার্ড ক্লিক করলাম, ওটা আমার এখানে কিন্তু চলে আসতেছে। আমরা তাহলে টাইপ করেও দিতে পারি, এদিক থেকেও দিতে পারি, এখান থেকে এটাও দিতে পারি, এটাও দিতে পারি। এরপরে চলে আসি, এখান থেকে আমি যদি সাবমিট করি তো আমার এটা সাবমিট হয়ে গেল। আমি জানি আমার এই ফাইলটা রিজেক্ট করবে, কারণ আমরা কিছু কিছু অ্যালাইন বা এগুলো ঠিক করা হয়নি। পরবর্তীতে এই রিজেকশনগুলো দেখে আমাকে এটা রিজেক্ট করে দেওয়া হবে। তবে এটার ক্ষেত্রে এমনটা নিয়ম না যে আপনাকে প্রথম 10টা বা 4টা ফাইলেই রেডি করতে হবে, এমনটা কিন্তু না। প্রথম 10টা বা 4টা ফাইল রেডি করতে হবে এমনটা না। আপনি চাইলে একটা ফাইলই সাবমিট করতে পারবেন এবং বারবার রিজেক্ট করলেও কোনো সমস্যা এখন পর্যন্ত হচ্ছে না। এ হচ্ছে আমাদের শাটার স্টক। তবে আমার এখানে 0.8 সেন্ট জমা হয়ে গেছে, আর এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য মেইনলি 3টা ফাইল আমি অ্যাপ করাইছিলাম। আই থিংক আপনারা যে যে নিয়মগুলো ফলো বললাম এটা ফলো করলে, পিকচার দেখে নিয়ম কি করে, আচ্ছা পিকচার দেওয়ার নিয়ম, ঠিক আছে, নোমান ভাই যেটা বলছিল, পিকচার দেওয়ার নিয়মে আসি। ধরে নিলাম আমার এখানে একটা পিকচার দেওয়া আছে, এখানে ধরে নিলাম একটা আমরা পিকচার দেওয়া আছে, এখানে একটা Ctrl+C Ctrl+F, তো এটা ছোট করে নিলাম, আর এখান থেকে আপাতত একটা কালার রাখতেছি বোঝার জন্য। এখানে একটা শেপ নিয়ে নিলাম। এখন এখানে সরাসরি একটা শেপ দিলে আসলে বোঝায় না যে এখানে আমার একটা পিকচার আছে, এই জন্য আমরা একটা প্যাটার্ন তৈরি করে নিতে পারি। ইমেজটা আপনি ডিলিট করে দিতে পারেন, একটা প্যাটার্ন তৈরি করে নিতে পারি। প্যাটার্নটা কেমন প্যাটার্ন, এখানেও প্যাটার্ন তৈরি করা যায়। তাহলে আমরা একটা ট্রান্সপারেন্ট প্যাটার্ন তৈরি করি। শর্ত হচ্ছে আমাকে ভেক্টরই থাকতে হবে। তাহলে ভেক্টর একটা প্যাটার্ন তৈরি করার জন্য এখান থেকে ছোট্ট একটা শেপ নিলাম,
এটার কালারটা দিচ্ছি হোয়াইট কালার, ফুললি টোটাল হোয়াইট দিয়ে দিই, ফুললি হোয়াইট। তারপর আরেকটা শেপ নিচ্ছি, এই দুটাকে কপি করে এখানে আরেকটা শেপ, টোটাল 4টা শেপ। এটা হোয়াইট কালার থেকে এটা আমরা গ্রে কালার রাখি, এখান থেকে এটাও উপরে কালারটা দিয়ে দিই। তো এখানে একটা প্যাটার্ন তৈরি করা হয়ে গেছে, প্রয়োজন এটাকে আরেকটু ছোট করে নিই। এই প্যাটার্নটাকে সবগুলোকে ধরে টেনে এখানে কালার মধ্যে ছেড়ে দিলাম। এবার যদি আমি এই শেপটাকে সিলেক্ট করে এই কালারটা দেই, তো আমার একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। প্যাটার্নগুলো তুলনামূলক অনেক বড় হয়ে গেছে, তো আমি কিছু এই প্যাটার্নগুলোকে আরো ছোট করে নিই। কিংবা আমরা যদি এবার এখান থেকে একটা শেপ ক্রিয়েট করি, এই প্যাটার্নটা মনে হয় ঠিকঠাক হতে পারে, টেনে এখানে ছেড়ে দিলাম। আর এখান থেকে একটা শেপ ক্রিয়েট করলাম, এই প্যাটার্নটাকে টেনে এটার উপর ছেড়ে দিলাম। তো এটাকে আমাদের এখন ট্রান্সপারেন্ট মনে হচ্ছে না? এবং এটা হচ্ছে আমাদের ভেক্টর। আমি যদি এখান থেকে আসি, প্রত্যেকটাতে পাত আছে, পুরোটা উপর থেকে এপাশে আসলাম, এখানে ক্ষেত্রে ক্ষেত্রে পাত আছে এবং এটা সম্পূর্ণ ভেক্টর, যেহেতু আমরা ভেক্টর থেকে করছি। এটা ডিলিট, আর এটা টেনে এই যে এখানে, এইভাবে ইমেজের ক্ষেত্রে দেওয়া যেতে পারে যে এখানে আপনার ইমেজ আছে, আর পরবর্তীতে বায়ারের মতো করে ইমেজ বসিয়ে নেবে। আমরা এটা যে আমরা শুধুমাত্র শাটারস্টকের ক্ষেত্রে করলাম, তবে পিএনজি ট্রির ক্ষেত্রে কি করব? পিএনজি ট্রিতে যারা ফাইল সাবমিট করতে যাচ্ছেন, পিএনজি ট্রিও সেম। পিএনজি ট্রির ক্ষেত্রে এখানে আপনি 1200x1200 আর্টবোর্ড নেবেন। তাহলে আমরা যদি আসি ওই ফাইলটা ওপেন করি, ফাইল ওপেন হয়ে গেল, এই ফাইলটাকে ওপেন করলাম। তাহলে আর্টবোর্ড সাইজ আপনাদের কি স্মরণ আছে? 1200x1200 প্রিভিউ ইমেজের কথা বলছিল তারা। জি ভাই, 1200x1200। হ্যাঁ, তাহলে আর্টবোর্ড সাইজ এখানে 1200x1200 নেওয়া যেতে পারে। এবং পিএনজি ট্রির নিয়ম অনুযায়ী আপনি টেক্সটগুলোকে ক্রিয়েট আউটলাইন করতে পারবেন না। পিএনজি ট্রিতে যদি আপনি আবার টেক্সটগুলো ক্রিয়েট আউটলাইন করেন, তাহলে আপনার ফাইলটা রিজেক্ট করবে। আবার শাটারস্টকে আপনি যদি ক্রিয়েট আউটলাইন না করেন, তাহলে আপনার ফাইলটা রিজেক্ট করবে। এক এক মার্কেট আসলে এক এক ধরনের চাই। তারপরে ভাই পিএনজি ট্রিতে কি ইলাস্ট্রেটর ফাইল আপলোড দেওয়া যায়? হ্যাঁ, পিএনজি ট্রিতে ইলাস্ট্রেটর ফাইল আপলোড দেওয়া যায়। আর পিএনজি ট্রিতে যেমন এখানে আমরা এগুলা এই যে শেপ বেস করে ফেলছি, এটা ডাব্লিউ ই এগুলা এক একটা করে শেপ, কিন্তু এখানে আপনার এই শেপগুলো করা যাবে না। এখানে আপনার আউটলাইন করার পর আবার ফিরিয়ে নিয়ে আসা যায় না, আউটলাইন করার পর এটা ফিরিয়ে নিয়ে আসা যায় না। এই জন্য দেখেন, এই জন্য আমরা আপনাদের কি স্মরণ আছে, আমরা এই ফাইলটা আরেকটা সেভ এস করছিলাম, ফাইল ওপেন, যদি ধরে নিলাম যে আমার কোনো একটা ভুল হয়ে গেছে, আমরা তো ফিরিয়ে আনতে পারবো না। এই যে এআই ফাইল দিয়ে আমি আরেকটা কিন্তু সেভ করে রাখছিলাম, এটা হচ্ছে এই ফাইলটা। এবার কিন্তু আমি এটাকে মডিফাই করতে পারবো। এই যে জনাব ডিউটা আমার ধরে নিলাম যে ম্যানেজারের জন্য সমস্যা, এই যে ম্যানেজারকে ডিলিট করলাম, আমি তখন আবার সবগুলোকে আউটলাইন করে ফেলবো। তাহলে এখান থেকে সিলেক্ট অবজেক্ট, অল টেক্সট অবজেক্ট, তারপর হচ্ছে টাইপ থেকে আপনার এই যে ক্রিয়েট আউটলাইন। আর পিএনজি ট্রির ক্ষেত্রে এই আইকন বেস তথ্যমূলক, ওরা অনেকটা শিথিলযোগ্য। পিএনজি ট্রির ক্ষেত্রে আউটলাইন করার দরকার নেই, আপনি 1200x1200 নেবেন। এবং প্রিভিউ ইমেজের ক্ষেত্রে কিভাবে করা যেতে পারে, পিএনজি ট্রির ক্ষেত্রে যারা যারা আপলোড করছেন স্মরণ আছে হয়তো, আমাদের দুটো ফাইল দিতে হয়, একটা হচ্ছে সোর্স ফাইল আর একটা হচ্ছে প্রিভিউ ইমেজ। তাহলে এটাকে আমি ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব, তাহলে এখানে হচ্ছে 1200x1200, এখান থেকে এটা ফিট টু স্ক্রিন, এটা এখন সেভ করে আপনি জেপিজি তে দিয়ে দেন। এখান থেকে এখান থেকে আগে এখানে সেভ করতে হবে, এখান থেকে হচ্ছে জেপিজি সেভ, এখান থেকে হচ্ছে জেপিজি। তাহলে আমার জেপিজি ফাইলও রেডি, এই যে জেপিজি ফাইলও রেডি, ইপিএস ফাইলও রেডি। আর পিএনজি ট্রির ক্ষেত্রে ট্যান দিলে আবার নিবে না। পিএনজি ট্রির লাস্ট আপডেট অনুযায়ী ওরা CS6 এ দিতে হবে আপনাকে, পিএনজি ট্রির ক্ষেত্রে দিতে হবে CS6 এ। আর ফ্রি ভাইয়া, হ্যাঁ আপু বলেন। ভাইয়া আমি একটু লিভ নিতে চাচ্ছিলাম, আমার প্রেজেন্ট একটু দিয়ে দিবেন কষ্ট করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর
থ্যাংক ইউ ভাইয়া। CS6 এর ক্ষেত্রে যারা ফ্রি পিকে পরবর্তীতে কাজ করতেছেন, নাম্বার 1 মার্কেটপ্লেস স্টকের জন্য, যেখানে প্রচুর পরিমাণে ইনকাম করা যায়। ফ্রি পিকে যাওয়ার জন্য ততটা আমরা এখনো হয়নি। ফ্রি পিকের জন্য আরো অনেক ভালো ডিজাইন করতে হবে। ফ্রি পিকে আবার আপনাকে সিসি ভার্সনে দিতে হবে। ফ্রি পিকের জন্য সিসি ভার্সন, যে আপনি CS6 দিলেও হবে না। PNG ট্রিতে হচ্ছে CS6, আর এটার ক্ষেত্রে 10, অ্যাডোবি স্টকের ক্ষেত্রে 10। আমার এই সারা স্টকের কিছু কিছু ফাইলগুলো এত মার্কেট প্লেস যে নিয়মগুলো একটা থেকে আরেকটা স্মরণ রাখা মুশকিল হয়ে যাচ্ছে। ভাই সাটা স্টক করবো না, এগুলো ভেজাল। আসলে ভাই ভেজাল বলতে কি, আসলে ভেজাল না, হয়তো বা প্রথমবার করতেছি এই জন্য অনেকটা হয়তো ভেজাল মনে হচ্ছে। আসলে দুই একটা ফাইল দিলে তখন আর ভেজাল মনে হবে না। না আগে ফাইবার টাইবারে যেগুলো মানে ওই দিকে নজর দিই, এদিকে আচ্ছা, আর রাখবো না। ঠিক আছে, তাহলে আপনি ফাইবারেই নজর দেন। যেমন ইমন ভাই ট্রাই করতে পারেন, যেহেতু ইমন ভাই আপনার যে ফাইলগুলো অলরেডি পিক বেস্টে অ্যাপ্রুভ হয়ে গেছে সেই ফাইলগুলো করা যেতে পারে। আচ্ছা, যাদের যাদের ফ্লায়ার পিক বেস্টে অ্যাপ্রুভ হয়ে গেছে সেই ফাইলগুলো শাটা স্টকে কিভাবে আপনারা কনভার্ট করবেন? হ্যাঁ হ্যাঁ, সমস্যা ভাই বলেন। আমার দেখি কোবরা থেকে কথা বলেন নাকি ভাই? অনেকটা তো এমনটাই, সামাদ ভাই কথাগুলো অনেক আস্তে আস্তে শোনা যাচ্ছে। আমার বাইক খুব চালাক, উনি একটু উনি প্রথমত বলে থেকে যখন ধরতে না পারছি উনি এরকম করে। আচ্ছা, ভাই ঠান্ডা লাগতেছে তো কমফোর্ট করতে। পুরোটা আপনি প্রতিদিনই খালি একবার আস্তে আস্তে কথা বলেন, একটা মাইক কিনেন, মাইক কিনে ধীরে ধীরে বলবেন আমাদের কি এত টাকা ইনকাম করতেছেন, একটা মাইক কিনতে পারেন না, $9 পাইছেন নিয়ে। টাকা ইনকাম করে দিচ্ছি এগুলাই তাই হবে, এই জন্য তো আস্তে আস্তে কথা বলছি। আচ্ছা, ঠিক আছে। তো যারা যারা আমরা অলরেডি মিনিমাল ডিজাইনগুলো করছি, যারা যারা অলরেডি মিনিমাল ডিজাইনগুলো আপনি পিক বেস্টে দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আলাদাভাবে কষ্ট করতে হচ্ছে না। বিশেষ করে ধরতে গেলে ইমন ভাই, তারপরে নোমান ভাই সম্ভবত 12-14টা ফ্লেয়ার অলরেডি রেডি হয়ে গেছে। নোমান ভাই অলরেডি মনে হয় 12-14টা ফাইল। আচ্ছা, কয়টা যাবে? আচ্ছা, 12-14টা ফাইল রেডি করে ফেলছেন। এখন আসি, আমি ইলাস্ট্রেটরে একটা ফটোশপের ফাইল ওপেন করতে যাচ্ছি। ফাইল ওপেন, ফটোশপের ফাইল, টুটুল পিসি টেক্সট, এই ডিজাইনটার ক্ষেত্রে আসি। ডিজাইনের প্রিভিউ মোডটা আসি আমরা। প্রিভিউ ফাইল আইডিয়া, পিএনজি ট্রি, লোগো। যেমন এটা হচ্ছে আমাদের ফ্লায়ার, এটা করা হয়েছে আমাদের ফটোশপে, এটাকে আমরা এখন ইলাস্ট্রেটরে কনভার্ট করব। তারপরে আপনার যেটা র ফাইল আসলাম, এখানকার ব্লু বা যেটা ফাইল, সেই ফাইলটাকে আমি এখানে ধরলাম, গ্রিনটাকে নিচ্ছি, এটাকে আমি ওপেন করলাম। যখন আপনি ওপেন করবেন তখন এখানে দেখেন শো প্রিভিউ, বা এখানে যে অপশনটা আসতেছে এখান থেকে এটা লেয়ার বেস করা যায়। যেমন কনভার্ট লেয়ার টু অবজেক্ট, অর্থাৎ লেয়ার থেকে এটা অবজেক্টে কনভার্ট করে ফেলবে। এবার এটাকে আমি সরাসরি ওকে করলাম। আচ্ছা, কোন একটা করতে হবে, আমি একটু শুধু দেখি। ওকে, এই যে নিয়ে নিছে। আমরা যেভাবে লেয়ারগুলো সাজিয়েছিলাম ঠিক সেভাবে এখানে লেয়ারগুলো সাজানো পাবেন, একটুও কষ্ট করতে হবে না। দেখেন দেখি, এই যে উপরের দিকে আমরা লোগো রাখছিলাম, লোগো, অল টেক্সট, এই যে এখানে দেখেন অল টেক্সট, আপনার লেয়ার সাজানো রেডি। অল টেক্সট, ইমেজের জন্য ইমেজটা আমরা এখানে যেহেতু রাখবো না সেই হিসেবে আপনি এটা ওইভাবে করে দিবেন। ইমেজের ক্ষেত্রে একটু কাজ করতে হবে। কন্ট্রাক্ট, ডিজাইন, এইটা কি যে তোমার এরকম থাকে ভাই? হ্যাঁ, সবকিছু ব্লিডের ক্ষেত্রেও একই রকম আসে। এমনকি আপনি এগুলা প্রত্যেকটা এগুলা শেপ মোড, এই শেপ নিয়েছিলাম, আমরা চাইলে এটাকে কালার চেঞ্জ করতে পারি। কারণ এটাকে আমি ধরলাম, এই যে এটাকে ক্লিক করলাম, এখান থেকে আমি চাইলে যদি রেড করতে চাই, এটাকে চাইলে আমি রেড করতে পারবো, অনায়াসেই রেড করা যাবে। এই যে এটাকেও এই কালারটা দিয়ে দিই, তাহলে এখান থেকে এই কালার। তাহলে ফটোশপে অলরেডি যারা যারা ডিজাইন করছেন তাদের তো কোনো চিন্তাই নেই, তাদের ফাইলগুলো নিয়ে আসবেন, এখানে ফাইলটা আপনার রেডি হয়ে গেছে। আর এদিকে 2000x2000 করবেন। আরেকটা জিনিস, এই মার্কেট প্লেসগুলোতে শাটা স্টকে কালার ভেরিয়েশনটা গুরুত্বপূর্ণ। আমি যদি দেখাই আপনাদের কালার ভেরিয়েশন কোনটা, এক্ষেত্রে বেশি ডাউনলোড পাবেন। যদি এখানে লিস্ট সার্চ করি ফ্লায়ার, FLYR ফ্লায়ার ডিজাইন, এটা কিন্তু একই ফ্লেয়ার, একটা ব্ল্যাক করা হয়েছে আর একটা হোয়াইট করা হয়েছে, ঠিক সিমিলার। এটাও একই রকম, বা এটার দিক থেকে দেখবেন বেশিরভাগই ফ্লায়ার গুলো একই, কালার ভেরিয়েশন করা হয়েছে, দুটো কালার ভেরিয়েশন।
আর এই কালার ভেরিয়েশনটা ইলাস্ট্রেটরের কয়েক ক্লিকের মধ্যেই করে দেওয়া যায়, কয়েক ক্লিকের মধ্যেই। যেমন এটার আমরা একটা কালার ভেরিয়েশন করব, তাহলে ধরেন আমরা ধরে নিলাম এটার আমরা একটা কালার ভেরিয়েশন করব, এটাকে আর এটাকে আমরা আপাতত ছোট করলাম। আচ্ছা, এগুলা সব আমরা গ্রুপ করে নিই, কি যে চাপলাম, এগুলো গ্রুপ করলাম, ওকে, ছোট করে নিলাম। ধরেন এটা এখানে রাখতেছি, এগুলো গাইডলাইন গুলোর জন্য এমন হয়েছে। গাইডলাইন গুলো চাইলে এখান থেকে খুঁজে বের করে গাইডলাইন গুলো ডিলিট করে দেওয়া যেতে পারে গাইডলাইন গুলোর জন্য। আচ্ছা, আমি জাস্ট শুধু এক্সাম্পল স্বরূপ এখান থেকে এটা আরেকটা কপি করে নিচ্ছি, এখান থেকে এখানে আরেকটা কপি, এখান থেকে আরেকটা কপি। আপনি যাচ্ছেন এই বিজনেস কার্ডটাকে 3টা কালারে প্রেজেন্টেশন করবেন, 3টা কালারে। এটা হচ্ছে আমাদের যে কালার আছে, আরেকটা আমরা রেড কালারে প্রেজেন্টেশন করতে যাচ্ছি, সেক্ষেত্রে এখানে একটা রেড কালার বানাই ফেলি, আমরা হচ্ছে রেড কালার প্রেজেন্টেশন হবে, এবং আরেকটা হবে ইয়েলো কালারের প্রেজেন্টেশন, ইয়েলো কালার নিলাম। এবার আসি আমরা এখান থেকে, আমি এই ব্ল্যাক কালারটাকে আমি ব্ল্যাক কালারকে করব না, এই ব্লু কালারটাকে নিই, আমরা এই কালারটাকে রেড কালার করতে যাচ্ছি ধরে নেন। তাহলে এখান থেকে ম্যাজিক টুলে আসলাম, ম্যাজিক টুল কই গেল, ম্যাজিক টুলে এসে এই কালারটাকে ক্লিক করলাম, তাহলে এই কালারটা যেখানে যেখানে আছে সেখানে সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি যদি উপরেরটাকে বাদ দিতে যাচ্ছি, উপরেরটাকে বাদ দিব, এই জন্য আমি এবার ল্যাসো টুলে আসি, ল্যাসো টুলে আসে অল্টার চেপে এখান, ল্যাসো টুল না, ল্যাসো টুল কই গেল, এই যে ল্যাসো টুল, অল্টার চেপে এখান থেকে এটা পুরোটাই বাদ দিয়ে দিলাম, ওকে। এবার আমি আই বাটন থেকে এখানে ক্লিক, তো আমার কালার চেঞ্জ, এটা আমার ওভারঅল কিন্তু রেড কালার হয়ে গেছে, এখানকার আইকনগুলো সহ রেড কালার হয়ে গেছে। এবার আমি এটা ইয়েলো কালার করতে যাচ্ছি, ম্যাজিক টুলে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, আবার ল্যাসো টুল নিলাম, অল্টার চেপে এখান থেকে এটা পুরোটাই ডিলিট করে দিলাম, এখান থেকে কালার ইয়েলো কালার, তো আমার ডিজাইন এখানে ইয়েলো কালার হয়ে গেল। এভাবে খুব দ্রুত আপনি কালার ভেরিয়েশন করতে পারবেন। ফ্লায়ারের ক্ষেত্রে যেখানে যেখানে একই রকম কালার ক্লিক করে করে কালার ভেরিয়েশন করা যেতে পারে। ইলাস্ট্রেটরটা মনে হয় একটু কঠিন কঠিন মনে হচ্ছে আপনাদের, এমনটা কেন যে, বা আমি একটু কঠিন করে বোঝাচ্ছি এমনটা মনে হচ্ছে মাঝে সাঝে। না ভাই, ফটোশপ থেকে ইলাস্ট্রেটর অনেকগুলো কাজ করে একসাথে, এই জন্য সমস্যা হচ্ছে, মানে একটা টুলতে অনেক রকম কাজ করতেছে, এই জন্য একটু ঝামেলা হচ্ছে। হ্যাঁ, অনেক রকম কাজ করে থাকে, যেমন ম্যাজিক টুলটাই দেখেন, এটা কত রকমের কাজ করে, ফিল, স্ট্রোক, স্মুথ, অপাসিটি, ব্লেন্ড, তারপরে এদিককার অপশনগুলো তো আমরা সরাসরি ডিজাইনে এখনো প্রয়োগ করিনি, লোগোর ক্ষেত্রে লাগে, প্রত্যেকটা টুলের ক্ষেত্রে মোটামুটি এক্সপার্ট হতে হয়। এখন এখানে টুল বেশি তো তাই একটু কঠিন লাগতেছে। হ্যাঁ, যেমন টুলও বেশি, সেরকম অনেক আবার দ্রুত কাজ করা যায়, এত দ্রুত আমরা ফটোশপে করতে পারতাম না। তাহলে এদিকে যাদের পূর্বে থেকে ডিজাইন করাই আছে, সেদিক থেকে আপনাদের তো আর কষ্ট করতে হচ্ছে না। আর এখানে বিজনেস কার্ডও নিচ্ছে, ফটোশপে যারা যারা আপনার বিজনেস কার্ড তৈরি করে ফেলছেন, আর পিএনজি ট্রিতে যদি ওটা অ্যাপ্রুভ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওটা নেবে না। আপনার ওই একই বিজনেস কার্ড 3-4টা কালার ভেরিয়েশন করে এভাবে একটা পেজের মধ্যে সাজিয়ে আপনি ফাইলটা নিয়ে শার্ট স্টোরে সাবমিট করতে পারেন। ঠিক একইভাবে আপনার যে অলরেডি পূর্বে থেকে যে ফ্ল্যাটটা ছিল। হ্যাঁ বলেন। এই যে ভাই, এই যে ফাইলটা যে ওপেন করলেন আপনি, পিএসটি ফাইলটা, ওটার এক্সটেনশনটা পিএসটি লেখা, ভেক্টর ফাইল হয়ে গেছে। হ্যাঁ, এটা আপনার এখন যদি আমরা সেভ করি, এটা আমরা এআই তে সেভ হবে। আমরা আসি ফাইল, ফাইল থেকে আমরা সরাসরি সেভ না দিয়ে সেভ অ্যাজ দিয়ে দিই। এই যে আমি ডেস্কটপে দিলাম, এটা এখন গ্রিন, এই যে এআই ফাইল ওকে করলাম, এটা এআই তে কনভার্ট হয়ে গেছে। কোন ফরম্যাট? সিসি। দেখেন আগেরটা আমার পিএসডি থাকবে, এটা সেভ হয়ে গেছে, এটাকে ক্লোজ করলাম, এটা আমার এই যে এআই ফাইল হয়ে গেছে পিএসডি থেকে। ভাই এখন যদি আপনার পিএইচডি ফাইলগুলো সিএম হয়ে যায়, তাহলে এগুলো কোনটা? আচ্ছা, এই যে এখানে ফাইল, ফাইল থেকে ডকুমেন্ট কালার মোড, তারপর হচ্ছে আরজিবি। আর আরেকটা জিনিস, এখানে এই যে সাইড থেকে আমরা যে ব্লিডটা নিতাম, এই ব্লিডটাও নিয়ে নেওয়া যেতে পারে। যেমন এখানে ফাইল, ফাইল থেকে হচ্ছে লেখা আছে ডকুমেন্ট সেটআপ, এখানে ক্লিক করে এই যে এখানে 0.125 এটা নেওয়া যেতে পারে। এই ব্লিডের ক্ষেত্রে দেখি 0.125 ব্লিড আসছে। ফাইল, ডকুমেন্ট সেটআপ, আচ্ছা ব্লিড নিছি, তারপর শো করাচ্ছে না। আমি কনভার্ট করছি, তবে পিএসজি থেকে কোনো ফাইল কিন্তু আমি সাবমিট করিনি, কনভার্ট করছি, সাবমিট করা হয়নি।
আচ্ছা ব্লিডটা এখানে দেখি সরাসরি শো করাচ্ছে কি? আচ্ছা ব্লিডটা সরাসরি আসতেছে না কোনো কারণে। দেখি ব্লিডটাও এখান থেকে আনা যেতে পারে যেহেতু আমরা পিএসজি থেকে এটাকে নিয়ে আসছি এজন্য। তবে যেমন এখানে দেখেন এই যে কোম্পানির এই টেক্সটটা সার্ভিসের বিষয়টা একবারে পুরো কালার চেঞ্জ করা যাবে। ম্যাজিক টুলে আসলাম, টেক্সট এখানে কালার সিলেক্ট করলাম। আচ্ছা দেখি ম্যাজিক টুলে আমরা যে টেক্সট ফিলটাই নিই, শেপের ফিলের জন্য হয়তো আলাদা কিছু চেঞ্জ করতে হতে পারে বা অপাসিটি ভিত্তিক নিচ্ছে। এখানে কি কি মার্ক করা আছে এক এক করে দেখতে হবে। ফিলের টলারেন্স দেখি এটার কালারটা কি নিচ্ছে। আচ্ছা পুরোটা ওভারঅল গ্রুপের জন্য পিছন পিছন নিচ্ছে হয়তো, এটাও করা যেতে পারে বা এখান থেকে টেনে আমরা চাইলে সহজে চেঞ্জ করতে পারি। হ্যাঁ ফটোশপের ব্লিড, হ্যাঁ ফটোশপের আমাদের ব্লিডটাও আছে, ব্লিড সহ নিয়ে নিছে এখানে, কিন্তু ব্লিডের যে লাইনটা আছে ওই লাইনটা এখানে আসতেছে না। আমরা দেখি ব্লিডের লাইনটা কিভাবে আনা যেতে পারে। জি আবার ইলাস্ট্রেটর থেকে যে আপনি ব্লিডের কথা বলছেন আসলে কি এটাও কি জরুরি না? আসলে হ্যাঁ সেফ জোনটা ততটা জরুরি না এখানে, তবে ব্লিডটা মোটামুটি জরুরি মোটামুটি, কারণ এখানে ব্লিডের লাইনটা আমরা নিয়ে নিছি বা আচ্ছা ব্লিডটা এখানেও জরুরি হবে না কেন বলেন দেখি। আমরা তো ফাইলটাকে এখানে নিয়ে আসছি, এই বিজনেস কার্ডের কি ব্লিড আছে? নাই। আমার কিন্তু অলরেডি 3টা ফাইল অ্যাপ্রুভ করানো আছে যেগুলোতে আমাদের এই যে ব্লিডের অপশনগুলো নাই। আচ্ছা আমি চেকিং এর জন্য, শুধুমাত্র চেকিং এর জন্য একটা ফাইল সাবমিট করে দেখব যেন আপনাদের ফাইলগুলো সরাসরি অ্যাপ্রুভের এই দিক থেকে আসে। আর সাবমিট এটা দেওয়ার 1-1.5 ঘন্টার মধ্যে তারা ফাইলটা রিভিউ করে নিয়ে নেয়। ভাই ফটোশপে যে বিজনেস কার্ড রেডি করার পর ওই বিজনেস কার্ডটাকে যে লিড এরিয়াটুকু মাইনাস করে যে আমরা মকআপে দিতাম, হুম মকআপে কি রকম নিতে হয় একটা বিজনেস কার্ড? এই লিড এরিয়াটুকু বাদ দিয়ে সেই আচ্ছা এখান থেকে আপনি ফটোশপে যদি মকআপ করতে চান, আচ্ছা আমরা আসি ব্লিড এরিয়াটুকু বাদ দিয়ে কিভাবে মকআপ নিতে হয়। থ্যাংক ইউ। ফটোশপে আমরা বিজনেস কার্ড আপনি মানে মকআপে নিয়ে যাবেন। হ্যাঁ বিজনেস কার্ড আমরা আসলে ইলাস্ট্রেটরে যখন কিছু কিছু মকআপ আছে এটা সরাসরি আপনার ইলাস্ট্রেটরে মকআপ করা হয় না, হয়তোবা আপনি ইলাস্ট্রেটরে ডিজাইনটা করছেন, আপনি সরাসরি বাইরের প্রেজেন্টেশনটা করতে যাচ্ছেন, সেই প্রেজেন্টেশনটা আমরা কিভাবে করব। তাহলে ফাইল এখান থেকে আমরা একটা যে কোনো বিজনেস কার্ডের মকআপ কপি করে নিয়ে আসি, গ্রাফিক্স মকআপের জন্য ভাই যে কোনো একটা মুকআপ রেডি করার পর সেই মুকআপের মধ্যে মানে আপনার ইমেজগুলো দিয়ে তারপর কি 27টাকে আপলোড দেওয়া যাবে? যে কোনো মকআপ, হ্যাঁ আপনি আপনার নিজের মতো করে মকআপটা তৈরি করে নিতে পারেন, তবে ওই মকআপে যা কিছু থাকবে সবগুলো ভেক্টর হতে হবে, কোনো ইমেজ থাকা যাবে না। যেমন এখানে একটা আমরা একটা মুকআপ রেডি করার পর মানে এই মুকআপের উপর সবগুলা আচ্ছা হ্যাঁ যেগুলো কাজ করবে আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ আপনার পরে এই যে সামাদ ভাই পরে আপনারটাতে আসতেছে। তো এটাকে আমরা কিভাবে এখানে মকআপ করব, ইলাস্ট্রেটর কৃত ফাইলটা সরাসরি ইলাস্ট্রেটর এই ধরনের মকআপগুলো আসলে করতে গেলে অনেক সময় ব্যয় বললো বা আমি নিজে এদিক থেকে তৈরি করে নিই, এবং ইলাস্ট্রেটর 3D মকআপও তৈরি করা যায়, তবে 3D মকআপের ক্ষেত্রে জানি 3D মকআপের ক্লাসের মধ্যে আমরা আছে। তো এই মকআপটা যখন আমরা এখান থেকে করতে যাচ্ছি সিম্পল ভাবে আসি আমাদের মেইন বিজনেস কার্ড, যেটা ফাইল ওপেন মেইন বিজনেস কার্ডটাতে আসি, কারণ আমরা এখানে সাইজগুলো ছোট করে ফেলেছি। অ্যাডোবি ইলাস্ট্রেটর এখান থেকে এই বিজনেস কার্ডটাতে আসি, এখান থেকে রিপ্লেসে নিলাম। আচ্ছা রিপ্লেস ইগনোর দিই, যেমন এখানে একটা বিজনেস কার্ড, জি ইগনোর করলাম কারণ এখানে কোনো একটা ইমেজ ছিল, যিনি করছিলেন উনি লিংক করে করছিলেন, এই জন্য এটা সার্চে চলে আসছে, লিংক করে করছিলেন, পিসি চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এটা এমবেডেড করেননি উনি। এখন দেখেন এখান থেকে আমরা প্রথমত একটা শেপ ক্রিয়েট করব, এখান থেকে প্রথমত একটা শেপ নিব, শেপ নেওয়ার পর যেটা প্রিন্ট এরিয়া শুধুমাত্র সেটাকে সিলেক্ট করব, এখান থেকে এখানকার প্রিন্ট এরিয়া থেকে শেপ নিয়ে এখানে সিলেক্ট করলাম, প্রিন্ট এরিয়া স্ট্রোক অফ, শেপ নেওয়ার পরে এখান থেকে পুরোটাকে ওভারঅল ধরলাম, ওভারঅল ধরার পরে রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক, মেক আচ্ছা ব্যাক যাই, স্ট্রোকটা এখনো আছে, স্ট্রোক স্টপ, আচ্ছা একটা যে কোনো কালার নিলে হলো, যতটুকু আপনার প্রিন্ট হবে, সিলেক্ট রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক, এখন যতটুকু অংশ আছে এডিট থেকে কপি, ফটোশপে চলে গেলাম,
যেটার মধ্যে দিতে যাচ্ছি, আমি যদি এটার মধ্যে দিতে চাই, ডাবল ক্লিক, কন্ট্রোল ভি, এটা পেস্ট করব স্মার্ট অবজেক্টে, অবশ্যই স্মার্ট অবজেক্ট। এবার আপনি আপনার যেভাবে বিজনেস কার্ডটা আছে সেভাবে বসায় নেন, ওকে, সেভ। এই যে ভাই হয়ে গেছে, নিচের দিকে আসছে, এখানে পেস্ট করি স্মার্ট অবজেক্ট, যেভাবে আছে সাইজটা অটোমেটিক্যালি ভাবে নিয়ে নিবে, সেভ। এই যে মকআপ হয়ে গেছে। আই থিঙ্ক সামাদ ভাই আপনি এটারই কথা বলতেছিলেন। আর যখন আপনার মকআপ করা হয়ে যাবে, এখানে আসে আপনি কন্ট্রোল জেডও যেতে পারেন কিংবা রিলিজ ক্লিপিং মার্কসও দিতে পারেন, তাহলে হয়ে গেল। তবে রিলিজ ক্লিপিং মার্কস দিলে এখানে আলাদা একটা এক্সট্রা শেপ থাকে, এটাকে আপনাকে ডিলিট করতে হবে, যেটা আবার শো করায় না, শুধুমাত্র পাথ শো করায়। সুদল ভাই আমার একটা সমস্যা আছে। আচ্ছা, আপনার আগে ইমন ভাইটা প্রবলেমে আসে, তারপর আপনারটা আস্তে আস্তে। ইমন ভাই বলছিলেন যে যেমন ফটোশপের ক্ষেত্রে মকআপের ক্ষেত্রে, আসলে ফটোশপের মকআপের ক্ষেত্রে সরাসরি এইভাবে ফাইলটা রেডি করে রাখা যেতে পারে। যেমন আমি একটা রাখছি, সেটা ওপেন করি, ফাইল, ওপেন, বিজনেস কার্ডের জন্য বিজনেস কার্ডের ফোল্ডারে চলে যাই। আসলে ল্যাপটপের ফাইলগুলো কোথায় রাখছি, ল্যাপটপ না চালায় ফাইলগুলো খুঁজে পাই না। পিসি আমি ফোল্ডার দিয়ে দ্রুত কপি করছিলাম, পিসি বিজনেস কার্ড, এই যেমন একটা লিখে দিচ্ছি বিজনেস কার্ড প্রেজেন্টেশন, ওকে করলাম। এটা একটা ফাইলটা এখানে একটা রেডি করাই আছে। আমি এখানে ক্ষেত্রে কি করি, খালি এটা এই বিজনেস কার্ডটা আনগ্রুপ, এটা ডিলিট, আর এখান থেকে এটা ডিলিট। এখন যে বিজনেস কার্ড নিয়ে আনবো খালি উপরে এনে ছেড়ে দিই, আর যে কালার পরিবর্তন প্রয়োজন হবে কালারটা পরিবর্তন করি। এভাবে একটা ফাইল ইমন ভাই তৈরি করা যেতে পারে, যদি একাধিক বিজনেস কার্ড বারবার প্রেজেন্টেশন করতে অসুবিধা হয়। জাস্ট ব্যাক করলাম। শাটার স্টকের জন্য কি এটা এলাও হবে? শাটার স্টক, হ্যাঁ, শাটার স্টকের জন্য এলাও হবে। এটা ডিলিট। আর এই বিজনেস কার্ডটা মনে হয় আমি মাত্র 10 মিনিট কম সময়ে যেভাবে ইচ্ছা দিয়ে দিয়েছিলাম, এটাও শাটার স্টকে অ্যাপ্রুভ করা আছে, এই ডিজাইনটাই অ্যাপ্রুভ করা আছে। বা এই দিক থেকে ডিলিট, আর এখান থেকে টেনে এই বিজনেস কার্ডটাকে টেনে আপনি ছেড়ে দিয়ে দেন। এটা অলরেডি আমার 2000x2000 পিক্সেল নেওয়া আছে, এটা ম্যাশ টুল দিয়ে করা হয়েছে। আর টেক্সটগুলোকে আপনি শেষে আউটলাইন করে দিয়ে দিবেন। এতটুকু এইভাবে করে রাখা যেতে পারে। এমনকি ফ্রি পিক থেকে সবচেয়ে উন্নত মার্কেট প্লেসগুলোতে এইভাবেই দেওয়া হয়ে থাকে। আপনি প্রয়োজনে প্রেজেন্টেশনের ক্ষেত্রে ফ্রি পিকে কিছুটা হেল্প নিতে পারেন, তবে হুবাহু প্রেজেন্টেশন কপি করবেন না। এখন সাম্প্রতিক প্রেজেন্টেশনটাও নাকি কপি হচ্ছে, এমন বলো ফ্রি পিক রিমুভ করতেছে। যেমন আসলাম বিজনেস কার্ড, বিএসআইএনই ডবল বিজনেস সিআরডি, বিজনেস কার্ড কপি করে এটাও নাকি কপি হচ্ছে। যেমন এখানে ব্যাকগ্রাউন্ডে আপনি দুটো লাইন দিয়েছেন, উপর দিকে দিয়েছেন, এটাও কপিরাইট ক্লেম হিসেবে ধরা হচ্ছে। হ্যাঁ, এবার অপু ভাই বলেন। ভাই আমার ফিডব্যাক থেকে কোনো কিছু ডাউনলোড দিতে গেলে বলে যে ভেরিফাই ইওর ইমেজ, কিন্তু আমি তো না একটা কোড পাঠাচ্ছি, কিন্তু কোডটা আছে কি করার পর কাজ করতে আমরা দেখাবো এটা। আচ্ছা, খুব যদি এমনটা হয় আপনি পিক বেস্ট গ্রুপে একটা পোস্ট দিতে পারেন, সেক্ষেত্রে ভাই আমি দেখলে আপনি যাই করতে ওইটা হয়তো দেখবো। তারপর যদি আমাকে দেখাতে চান দেখাইতে পারেন, সেক্ষেত্রে আপনি পিক বেস্টে গ্রুপে একটা পোস্ট দিতে পারেন, কিংবা ওখানে চ্যানমার্ক যিনি আছেন ওনাকে সরাসরি মেসেজ করতে পারেন যে আমার এটা অলরেডি ভেরিফাই করতেছি কিন্তু এটা হচ্ছে না। না কোনো কিছু ডাউনলোড করতে গেলে তাকে ইমেজ ভেরিফাই, কিন্তু ইমেজটা আমি ভেরিফাই করেছি। আচ্ছা, আরেকবার ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা কয়েকবার ট্রাই করেছি। আচ্ছা ঠিক আছে, যেহেতু না হয় আপনি পিক বেস্ট গ্রুপে একটা মেসেজ দিতে পারেন, প্রয়োজনে ইংরেজিতে লিখবেন, তাহলে চ্যানেল মার্ক, কেননা উনি বাংলা বুঝেন না, উনি বাংলা ট্রান্সলেশন করে উত্তরগুলো দিয়ে থাকেন।